আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো রিডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের রিডাইরেক্ট ইউআরএল, তারপরে সাইট ম্যাপ, রোবট টিএক্সটি, স্পিড অপটিমাইজেশন। আচ্ছা 404 থেকে 410 আরেকটি। আচ্ছা 301 রিডাইরেক্ট আমরা জানি 301 রিডাইরেক্টটা কেন করা হয়। এটা হচ্ছে যে মূলত পার্মানেন্ট রিডাইরেক্ট, মানে ইউআরএল যদি আমরা পার্মানেন্ট রিডাইরেক্ট যদি করতে চাই তাহলে আমরা 301 স্ট্যাটাস কোডটা ব্যবহার করি। আর টেম্পোরারি রিডাইরেক্ট করার জন্য আমরা ব্যবহার করি 302 এবং 307। এখানে ইউআরএল রিডাইরেক্ট করার জন্য আমরা প্লাগইন ব্যবহার করতে পারি, অথবা আমরা এটাকে এইচটিএক্সএস এর মাধ্যমে রিডাইরেক্ট করতে পারি, ফাংশনের মাধ্যমে রিডাইরেক্ট করতে পারি। তো আমার মনে হয় যে ফাংশনের মাধ্যমে রিডাইরেক্ট না করাটাই ভালো। আমরা দুইটা ওয়েতে রিডাইরেক্ট করতে পারি, একটা হচ্ছে যে প্লাগইনের মাধ্যমে, আর একটা হচ্ছে এইচটিএক্সএস এর মাধ্যমে। আচ্ছা, এইখানে রিডাইরেক্ট করার জন্য অনেক প্লাগইন আছে, তার ভিতর এইখানে দুইটা প্লাগইন আছে, যে দুইটা প্লাগইন মোস্ট পপুলার দুইটা প্লাগইন। নাম একটা হচ্ছে রিডাইরেক্ট, আমরা যদি সার্চ দিই এটা এখানে লিংকটা দেওয়া আছে। আচ্ছা, আমরা প্লাগইনটা ফার্স্টে অ্যাড করব, অ্যাড নিউ প্লাগইন, এখানে সার্চ দেব রিডাইরেক্ট। আচ্ছা, রিডাইরেক্টের আমরা যখনই কোনো প্লাগইন ইনস্টল করব তখন একটা জিনিস দেখব যে এটার ডাউনলোড কেমন, অ্যাক্টিভ ইনস্টলেশন আছে কেমন, আর হচ্ছে এটা রেটিংটা কেমন। তো এটা ডাউনলোড আছে হচ্ছে, অ্যাক্টিভ ইনস্টলেশন আছে 2 মিলিয়ন, তার মানে এটা খুবই ভালো প্লাগইন এবং এটাই সবথেকে মোস্ট পপুলার প্লাগইন। এখানে আরো কিছু প্লাগইন আছে, যেমন এটা আছে। আচ্ছা, এটা অ্যাক্টিভ করার পরে আচ্ছা, এই যে এখানে সেটিংস আছে, রিডাইরেকশন সেটিংস প্লাগইনের, এই যে এখানে টুলস এগুলো পাবো আমরা। আচ্ছা, সোর্স ইউআরএল, আচ্ছা এখানে রিডাইরেক্ট করার জন্য আমরা যাব হচ্ছে রিডাইরেক্ট অপশনে। যাওয়ার পরে আমরা যদি নতুন কোনো রিডাইরেক্ট যদি করতে চাই তাহলে অ্যাড নিউ সোর্স ইউআরএল। আচ্ছা, সোর্স ইউআরএল এখানে আমরা যদি পেজে যাই, সাপোজ এই পেজটাকে আমি অ্যাবাউট পেজটাকে রিডাইরেক্ট করতে চাচ্ছি, সোর্স ইউআরএলটা দেব। দেওয়ার পরে এখানে টার্গেট ইউআরএল, আমার টার্গেট ইউআরএলটা আমি হোম পেজ দেব। আচ্ছা, এখানে সেটিংসে যদি দেখি, এখানে দেখেন আমরা যখন সেটিংসে ক্লিক করলাম, এখানে হচ্ছে যে এটা কি পার্মানেন্ট রিডাইরেক্ট করব না 302 করব, 307 আছে, 308 আছে। আমরা পার্মানেন্ট রিডাইরেক্ট এটা করতে যাচ্ছি, অ্যাডমিন। পার্মানেন্ট রিডাইরেক্ট আর একটা হচ্ছে সাময়িক, অর্থাৎ কিছুদিনের জন্য কোনো একটা অফার টফার চলতেছে, তখন আমরা এই ক্যাম্পেইনটা চালালাম, কয়েকদিন পরে আবার এটা রাখলাম। এটা মানে সাময়িক যেটা। জি 307। আচ্ছা, এখন আমরা যদি অ্যাবাউট পেজটাতে যদি ভিজিট করি, দেখেন এটা রিডাইরেক্ট হয়ে হোম পেজে চলে আসছে। আচ্ছা, আর 302 টেম্পোরারি রিডাইরেক্টের ব্যাপারটাও সেম। আমরা এখানে ইউআরএল দেব, শুধুমাত্র এখানে স্ট্যাটাস কোড যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দেব। 301 এর পরিবর্তে আমরা দেব হচ্ছে 302। আচ্ছা, এখন রিডাইরেক্টটা যদি আমরা এইচটিএক্সএস এর মাধ্যমে যদি করতে চাই, তাহলে আমাদের যদি সার্ভারের অ্যাক্সেস যদি না থাকে, 30
2 আর 307 একটা দেখান, অ্যাড করে অন্য একটা পেজ অ্যাড করে ওটা রিডাইরেক্ট করে দেখান। ওকে আর ওখানে ওই যে ফুল, আপনার এখানে ফুল ইউআরএল দিচ্ছে, পাতা এটাও কেউ দিতে পারবে, এটাও বলে দেন। আর দেখেন এটা নেয় নাকি, মানে ডকুমেন্ট পর পর্যন্ত। ওকে আচ্ছা, এইখানে একটা রিডাইরেক্ট করব, টেম্পোরারি একটা রিডাইরেক্ট করব। এর জন্য আমরা যদি পেজে যাই, সাপোজ আমরা কন্টাক্ট পেজটা রিডাইরেক্ট করব। কন্টাক্ট পেজটা রিডাইরেক্ট করব হোম পেজে। এখানে টার্গেটেড ইউআরএল আর সোর্স ইউআরএল। আচ্ছা 302। আচ্ছা এখানে ভাইয়া যেটা বললেন সেটা হচ্ছে পাথটা যদি শুধু দেই, এখানে স্ল্যাশ, শুধু যদি স্ল্যাশটা যদি দিই, স্ল্যাগটা যদি দিই, তাহলে পরে এটা কাজ করবে। যেমন যদি কন্টাক্ট পেজে যদি যাই, আচ্ছা এখানে আছে, সেম এটা হোম পেজে রিডাইরেক্ট করছে। এই যে কন্টাক্ট পেজ, এটা হোম পেজে রিডাইরেক্ট করছে। আচ্ছা 307 এবং 308 এর ব্যাপারটাও সেম, শুধুমাত্র আমাদের এখানে চেঞ্জটা করতে হবে আমরা কোন স্ট্যাটাস কোডটা ব্যবহার করতে যাচ্ছি। সেশনটা খুব সুন্দর হচ্ছে, মানে খুবই টেকনিক্যাল হচ্ছে। আসলে আমাদের ওই 301টাই মেন টার্গেট, জি কিন্তু এগুলো আবার না দেখালে পাখিরা বলবে যে এগুলো দেখায়নি বা এগুলো ব্যাপার স্যাপার আছে। ওগুলো আপনাদের ইউজ লাগবে না, 301টাই পার্মানেন্টটাই বেশি লাগবে। ইভেন 404 যেটা আছে, মানে 301টা কি, এটা সবগুলো রিডাইরেক্টেড কোড। আর 4 এগুলো হচ্ছে ডাজ নট এক্সিস্ট, মানে ওটা নাই। তো আর কি, এটা আমরা রিডাইরেক্ট গুলো দেখে নিলাম, বুঝতে পারছেন? ইভেন আমরা চাইলে কোনো পেজ যেটা আগে এক্সিস্ট ছিল এখন নাই, অর্থাৎ 404, সেটাও আমরা রিডাইরেক্ট করতে পারি। সেটাও দেখেন, একটা পেজ ডিলিট করে দেন। আচ্ছা আচ্ছা ইনামুল ভাই, একটা কোশ্চেন করি। জি আচ্ছা মনে করেন রিডাইরেক্ট কমপ্লিট হলো আমাদের, হ্যাঁ, হুম। তারপরে যদি আমরা এই প্লাগইনটা আনইনস্টল করে দেই বা ডিঅ্যাক্টিভ করে দেই, তখন কি এই রিডাইরেকশন গুলো থাকবে না না, আবার? জীবনে থাকবে না, না থাকবে না। এটা তো কমন। না এটার কোনো অন্য আদার্স কোনো সলিউশন আছে? হ্যাঁ ওই যে ইয়ে কাস্টম কোড যেটা সলিউশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে এই রিডাইরেকশনটা আমরা কিভাবে HTXS এর মাধ্যমে করতে পারি। দাঁড়ান, 404 একটা নেন, ডাজ নট এক্সিস্ট। ওকে নিউ ট্যাব যান, ইচ্ছা করে একটা ডিলিট করেন। আচ্ছা ডিলিট করা বলতে আমি সাপোজ এই পেজটাই আমার হচ্ছে হ্যাঁ এবিসি নামে, এই পেজটা আমার ছিল আগে, এখন নাই, ওটা আমি ডিলিট করে দিছি। হ্যাঁ, এখন ওটাতে যান। এইখানে আমি স্ল্যাশ দেব ABC, এটাকে আমি হোম পেজে রিডাইরেক্ট করতে যাচ্ছি। ওটা আপনি পুরোটাই এখন পেজটা দেন। দাঁড়ান দাঁড়ান, এখানে এবিসি না দিয়ে, কারণ আমাদের যারা বিগিনার তারা আবার বুঝবে না, অর্থাৎ এটাতে আবার পুরোটাই দিতে হবে। জি হ্যাঁ। মানে আমরা এভাবে কাজ করব, পুরোটা নিয়ে কাজ করব, কারণ এখানে আগে ছিল আর এখন এই পেজটা নেই। যদি মানুষজন বলে এখানে যদি খুব বেশি ট্রাফিক আসে, অথরিটি থাকে, তাহলে এগুলা জুস পাস করবে .com-এ বা যে পেজে দিব, রিলেভেন্ট যেটাতে দিব সেটাতে, এগুলো মানুষ বলে, এগুলো কিন্তু আমি ওগুলো ফলো করি না। এই জন্য মানুষ যেটা বলে আমরা ওখানে রিডাইরেক্ট করে দিলাম। আমার কাছে আসলে আমি যে পেজ সম্বন্ধে চাই না, আমার লোকালে যে পেজ গুলো আসবে যেগুলো ডাজ নট এক্সিস্ট, মানে ওগুলো আমার লাগবে না। আমার লিমিটেড পেজ, আমার সব পেজ সম্বন্ধে জানা, আমার এরকম হবেই না, কেসটা হবেই না। ওগুলো উপমার্স রায়ন ভাই, মামুন ভাই, এনামুল ভাই, আলিম ভাইয়ারা করে, ওনাদের ক্ষেত্রে ওগুলো, আমার ক্ষেত্রে না। তো এটা আমি দেখাতেই চাইছিলাম, তারপরে দেখা না লাগে দেন, রিডাইরেক্ট করে দেন। এখন ওটা ভিজিট করেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এখানে কতগুলো হিট আসছে এই ইউআরএল এ, এটা এখানে দেখাবে। আচ্ছা, এটা আপনি পেজ ওটা ডাজন্ট এক্সিস্ট হবে, এটা এবিসি দেন না, এটা আসলে ডাজন্ট টার্গেট ইউআরএলটা দেন নাই ভাই, টার্গেট ইউআরএল না, টাইটেল দিছে হোম পেজে, কিন্তু এটা আপনি পুরোটা দেন।
আ- ই করেন, আপনি সেটিংসে যায় রিডাইরেক্ট সিলেক্ট করে দেন, সেটিংসে যান, এই যে সেটিং ক্যান্সেলে বসে, হ্যাঁ। এটা হচ্ছে 404। আচ্ছা, পেজটা ডিলিট করে দিয়ে একবার। আচ্ছা আচ্ছা, একটা এমনি হওয়ার কথা। একটা হুম। পেজ আমি করি, ডিলিট করি। সাপোজ এই পেজটাকে, ব্লক পেজটাকে আমি ডিলিট করলাম। ফার্স্ট আমি ইউআরএলটা নিই, পেজটাকে ডিলিট করলাম, ইউআরএলটা নিলাম, পেজ। আচ্ছা, এখন টার্গেটেড ইউআরএল, আচ্ছা এটা ডিলিট করে দিচ্ছি, এটা এখন কাজ করতেছে, কিন্তু যে পেজটা আগে ছিলই না ওই পেজটা কাজ করে না, কিন্তু এটা সেটা আমি আপনাকে বললাম, কারণ এটা আপনি চিন্তা করবেন না, তার ব্যাপারটা না। বুঝতে পারছি, কিন্তু লজিক্যালি তো এটা কাজ করার কথা। না, আমি একটা ঘটনা হচ্ছে কি, ওরা তো রেকর্ড গুলো রাখে না। বুঝতে ঠিক পারছি আছে, আপনি যেটা বলতেছেন এটা মানে ইন্টারন্যাশনাল লজিক বলতেছেন, যে এইরকমই তো হওয়ার কথা, যে আচ্ছা কিন্তু এটা নিয়ে ব্যাপারটা না। এটা নিয়ে আমি পরে আবার একটু অ্যানালাইসিস করব। আচ্ছা আপনি তারপর করেন। পরবর্তীতে আমি কন্টিনিউ করি। এখন রিডাইরেকশনটা আমরা কিভাবে এইচটিএক্সএস এর মাধ্যমে করব। আচ্ছা, আমরা যারা এসইও তে কাজ করি নরমালি আমাদের কাছে সার্ভার অ্যাক্সেসটা থাকে না, তো হুম। আমাদের কিছু কিছু ফাইল এডিট করতে হয়, যেটার জন্য সার্ভার অ্যাক্সেসটা দরকার হয়। এই কাজটা আমরা একটা প্লাগইনের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এখানে সার্চ আমি লিখবো হচ্ছে ফাইল, যেটা ভাইয়া একটা প্লাগইনের কথা বলছেন, ফাইলটি নিয়ে কি প্লাগইনটি ইনস্টল করতে বলছেন সবাইকে। ফাইল ম্যানেজার, এখানে দুইটা আছে, ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার। এইটা দেখেন, এটার ইনস্টলেশন হচ্ছে 1 মিলিয়ন, এটার রেটিংটা অনেক ভালো। আচ্ছা, এটা ইনস্টল করব। অ্যাক্টিভ। আচ্ছা, এখন এই যে ফাইল ম্যানেজার, এখানে যাব, যাওয়ার পরে নো থ্যাঙ্কস। আচ্ছা, এইখানে দেখেন ডট এইচটিএক্সএস, এগুলো হচ্ছে ব্যাকআপ ফাইল, এগুলো দরকার নাই। আমরা এইটাতে যাব, রাইট বাটন ক্লিক করব, এডিটে যাব, এডিটর। আচ্ছা, এইখানে আমি একটা কোড দিছি, কোডটা হচ্ছে রিডাইরেক্ট। কোথায় রিডাইরেক্ট করব এটা? আচ্ছা, এখন আমি হচ্ছে আগে যে রিডাইরেক্টটা করছি এটা ডিলিট করে দিই। আচ্ছা, একটা পোস্ট রিডাইরেক্ট করি। এখানে একেবারে লাস্টে চলে যাব, লাস্টে যাওয়ার পরে ইফ কনফিগ কি ইফ মডিউল, এটার পরে কোডটা পেস্ট করব। এইখানে দেখেন ওল্ড পেজ, ওল্ড পেজ বলতে এইখানে যদি আমি ইউআরএলটাই যদি যাই, এইখানে যে পুরো ইউআরএলটা আমরা নেব না, পুরোটা না নিয়ে আমরা নেব হচ্ছে যে সাইটের পরে যে স্ল্যাশটা আছে, এই স্ল্যাশের পরে এই অংশটুকু নেব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন এখানে হচ্ছে যে স্ল্যাশ, এখানে কিন্তু পরে আবার স্ল্যাশটা রাখা যাবে না। আচ্ছা, এখন এটা কোথায় রিডাইরেক্ট করব? এটা রিডাইরেক্ট করব হচ্ছে হোম পেজে, নিউ পেজ, যেটাতে রিডাইরেক্ট করব ওই পেজের ফুল ইউআরএলটা আমরা দেব। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা সেভ দিই, এই যে এখানে দেখাচ্ছে সেভ। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এই পেজটাতে যাই, দেখেন এটা রিডাইরেক্ট হয়ে
হোম পেজে চলে আসছে। এখন এইখানে বুঝছেন যে দাঁড়ান, এখন বুঝছেন যে ফাইল ম্যানেজারের কথা কেন বলছিলাম। আর এটা আসলেই মাস্টার সেশন হয়ে গেছে। এটা কি নর্মাল রিডাইরেক্টে ওরা কিন্তু ম্যানুয়াল ভাবে দেখাইছে, আমি দু একটা ভিডিওতে দেখছি, মেবি না না, প্লাগইন বেস, কিন্তু আমরা প্লাগইন লেস করার চেষ্টা করবো যাতে সাইট গুলার লোডিং স্পিড এমনিতেই ভালো থাকে। যত প্লাগইন যেগুলো আজে বাজে জিনিস কম ব্যবহার করবেন তত ভালো, যতটুকু না হলেই না। বুঝতে পারছেন? কন্টিনিউ করেন এনাউল ভাই। জি। কি ব্যাপার, আজকে কোনো কিছু বলাই লাগতেছে না, এত সুন্দর সেশন হচ্ছে। তারপরে তো ভাই আপনার বলার পরে আমার 4টা থেকে আমি শর্ট সন্ধ্যার পরে শর্ট একটু সময় নিয়ে আমি অর্গানাইজ করছি না ফাইলগুলো। না মানে করতে শিখছেন, এগুলো হচ্ছে করেন, কন্টিনিউ করেন। ওকে, এগুলো আমরা পরে কেটে দিব এখানে ইউটিউবে। দেখেন, এখানে হচ্ছে স্ট্যাটাস যে কোডটা আমার, এটা হচ্ছে আমি পার্মানেন্ট রিডাইরেক্ট করব নাকি হচ্ছে টেম্পোরারি করব, এটা কিন্তু আপনার এই যে স্ট্যাটাস কোডটা আমরা এখানে ফার্স্ট স্ট্যাটাস কোড, তারপরে হচ্ছে যে স্ল্যাগটা দেব, তারপরে হচ্ছে যে ইউআরএল এ আমরা রিডাইরেক্ট করব সে ইউআরএলটা দেব, ফুল ইউআরএলটা দেব। আচ্ছা, লাস্টের যে স্ল্যাশটা এটা আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে? এখন আমরা দেখব কিভাবে হচ্ছে ফাংশনের মাধ্যমে আমরা রিডাইরেক্ট করতে পারি। আচ্ছা, ফাংশনের মাধ্যমে রিডাইরেক্ট করার জন্য আমরা যেটা করব, সেটা ক্লোজ করে দিই। আচ্ছা, দেখেন এখানে আমরা হচ্ছে একটা থিমের ফাইলগুলো এডিট করতে পারি, বা ফাংশন এডিট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, তারপরে থিম ফাইল এডিটরে যাব, থিম ফাইল এডিটর থেকে আমরা এইখানে যে ফাংশন ডট পিএসপিটা আছে এখানে আমরা এটা দেখব। এইটাতে আমরা এডিট করতে পারি, আমাদের ফাংশনগুলো লিখতে পারি। কিন্তু আমরা এই যে আমাদের যে থিমটা, কোনো প্রিমিয়াম থিম যদি আমরা ব্যবহার করি, কাস্টম আমাদের নিজেদের ডেভেলপ করা কোনো থিম যদি আমরা ব্যবহার না করি, তো একজন নন ডেভেলপার, আমরা যারা ডেভেলপার না, আমরা তো এসইও এক্সপার্ট, তো আমাদের উচিত হচ্ছে একটা চাইল্ড থিম ক্রিয়েট করা। ডেভেলপারের যে থিমটা, এই থিমটাতে কাজ না করা। কেন? কারণ হচ্ছে যে একটা সেটা পরে হ্যাঁ, সরেন জি ভাইয়া, এনামুল ভাই, একটু ওটা এক্সপ্লেন একটু করি। পরে। আগে এটাতে অ্যাড করা দেখা যায়, দেওয়ার পরে তখন আমরা চাইল্ডটাতে যাব। আর আচ্ছা, এটা ফাংশন ডট পিএসপি তে কি কোড থাকে, এগুলা কি, এগুলা কিসের জন্য থাকে, মানে অন্যটাতে কেন এটাতে কেন অ্যাড করতেছি? ফাংশন ডট পিএসপি কিসের জন্য আসলে? আচ্ছা, ফাংশন ডট পিএসপি হচ্ছে যে কমান্ড আমাদের গুলো দেওয়া সব। আমাদের সাইটে যত ফাংশন আছে সব ফাংশন হচ্ছে ফাংশন ডট পিএসপি তে আমরা লিখি। এই হুম, ফাংশন ডট ঠিক পিএসপি আছে, আছে যে আমি কন্টিনিউ বিভিন্ন করি। যে আপনার হচ্ছে যে মেথড গুলো বা বিভিন্ন যে ফাংশন গুলো, ইভেন্ট গুলো এই ফাংশনের মাধ্যমে কাজ করে। আচ্ছা, এখন আমরা যদি এইখানে যদি করতে চাই, ফাংশনের মাধ্যমে যদি রিডাইরেক্ট করতে চাই, তাহলে এখানে আমি একটা কোড দিছি, দেখেন। তার আগে একটা কমান্ড দিয়ে নেন। কমান্ডটা কিভাবে দিব, একটা স্ল্যাশ দিব না দুটো স্ল্যাশ দিব, আচ্ছা, সেটা দিয়ে সুন্দর করে উপরে কমান্ডটা দিবেন। আর কমান্ড কেন দিবেন সেটা হবে যে তাহলে বুঝতে পারবেন। আপনার ডেভেলপারের ভাষা এক্সপ্লেন করেন। আচ্ছা, এইখানে দেখেন আমরা হচ্ছে যে এই ইউআরএলটাকে আমরা হচ্ছে যে রিডাইরেক্ট করব। ঠিক আছে, বাকিগুলো ক্লোজ করে দিই, এটা ফায়ার সাইডটা এই পাশে রাখি। এখানে হচ্ছে ডাইরেক্ট। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে আমরা এই যে ফাংশনটা লিখতেছি, এটা কেন লিখতেছি, এটা উপর আমরা একটা কমেন্ট করব। কমেন্ট করব বলতে যে দেখেন এখানে প্রত্যেকটা ফাংশনের উপর একটা কমেন্ট করা থাকে। এই ফাংশনটা কেন লেখা হয়েছে, পরবর্তীতে কেউ যদি কাজ করে সে যেন বুঝতে পারে যে এই ফাংশনটা কেন। যদি সাপোজ সে যদি ক্লিন করতে চায় বা কোনো যদি ইস্যু যদি তৈরি হয়, যাতে সে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারে যে আসলে এই সমস্যাটা কেন হচ্ছে, কোন ফাংশন থেকে কাজ করতেছে এটা। রিডাইরেক্ট আমরা পেজ নেম লিখতে পারি, সাপোজ আমরা রিডাইরেক্ট ইউআরএল। আচ্ছা, সাপোজ এইটা লেখার পর আমরা এখানে যেটা আমাদের যে কাজটা করতেছি ওই কাজের শর্ট একটা এক্সপ্লেন করবো এখানে। তারপরে কন্ট্রোল দিয়ে স্ল্যাশে যদি ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে একটা কমেন্ট হয়েছে। এই কমেন্টটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টের জন্য হচ্ছে যে এই কোডটা ব্যবহার করা হয়, স্ল্যাশ ডাবল স্টার স্টার স্ল্যাশ। ঠিক আছে, আমরা সিঙ্গেল লাইনের জন্য এটা করব। আমরা যদি করি, এখানে দেখুন এখন যদি ইন্টার দিই, এরকম করে কিন্তু ডাবল স্ল্যাশটা কিন্তু চলে আসছে, অনেকগুলো আসবে।
কিন্তু এটা আমরা যখন ফাংশনটা লিখবো আমরা কিন্তু স্ল্যাশ, আমরা কিন্তু ডাবল স্ল্যাশ থাকা যাবে না। সাপোজ এইটা আমরা পুরোটাই যদি করতে চাই, এটা যদি আমরা যদি কমেন্ট করতে চাই, এটা পুরোটা আমি সিলেক্ট করলাম, জাস্ট হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি স্ল্যাশে ক্লিক করি, দেখেন এটা পুরোটা কিন্তু ফাংশনটা হয়ে গেছে, এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, এটার কাজ করবে না। এটা অ্যাক্টিভ করার জন্য আমার কিন্তু এটা কিন্তু কমেন্ট আকার আছে, টেক্সট আকারে আছে। এখন আবার আমি সিলেক্ট করব, কন্ট্রোল ধরে স্ল্যাশে ক্লিক করলে পরে আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা এখন কাজ করবে। কিন্তু এই লাইনটা কিন্তু কাজ করবে না, এটা জাস্ট একটা কমেন্ট। আচ্ছা, এখন এইখানে হচ্ছে যে কাস্টম রিডাইরেক্ট ওল্ড ইউআরএল, ঠিক আছে, এইখানে যে নামটা, এই নামটা আর এই নামটা মিল থাকতে হবে। এটা আমরা যে কোনো নামও দিতে পারি, এটা যদি আমরা মাল্টিপল যদি করি তাহলে পরে এখানে পেজ নেমটা দিতে পারি। এখানে সাপোজ হচ্ছে যে এবিসি পেজ রিডাইরেক্ট, এখানে সামনে আমি পেজের নামটা দিলাম। এই যে নামটা, এই যে ফাংশনটা, এইখানে হচ্ছে যে আমরা অ্যাড অ্যাকশন করতেছি। অ্যাড অ্যাকশন মানে ওয়ার্ডপ্রেসের এটা একটা ফাংশন, একটা হুক, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ইয়েতে কাজ করবে এখন। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে বলছে যে ইফ যদি পেজ ইজ পেজ, পেজের যে স্ল্যাগটা, এখানে আমরা যে পেজটা করব, রিডাইরেক্ট করব, এখানে এই পেজের যে স্ল্যাগটা, এই স্ল্যাগটা নেব। দেখেন এখানে ওল্ড, এখানে এই যে বলা আছে ওল্ড স্ল্যাগ, আমার ফাইলে লেখা আছে, ওটা নিয়ে একটা কাজ করতে পারবেন। এটা ডিলিট করব, কোটেশনের ভিতর কিন্তু থাকতে হবে। আচ্ছা, নিউ পেজ ইউআরএল। আচ্ছা, এইখানে আমরা যদি করতে চাই, সাপোজ এখানে তো দেওয়া আছে google.com এ, এটা আমরা রিডাইরেক্ট করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার স্ট্যাটাস কোডটা আছে। এখন এইটা যদি আমরা ভিজিট করি, এটা কাজ করে না। ও সরি সরি সরি, এখানে এটা এভাবে কাজ করবে না। এখানে হচ্ছে যে হোম ইউআরএলটা দেওয়া আছে। হোম ইউআরএলটা মানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যে হোম ইউআরএল হচ্ছে এটা। আচ্ছা, আমি আগে হোম ইউআরএলটাই করি। হোম ইউআরএলটা করার পরে এইখানে যদি শুধু হোম ইউআরএলটা যদি দিতে চাই, তাহলে পরে এখানে এইটা আমি বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে এটা হচ্ছে হোম ইউআরএল এ রিডাইরেক্ট হবে। কাজ করলো না কেন? ভাই উপরে কি এখানে স্ল্যাগ দিতে হবে না? এই স্পেস যেটা আছে কোথায়? ওই যে এক্সিস্টিং এটা, হ্যাঁ কোথায় স্ল্যাগের কথা বললেন? যেখানে হাত দিছিলেন ওইখানে। এইখানে, এখানে হ্যাঁ তো এটা তো স্ল্যাগ দিলাম। স্ল্যাগটা কবে দেওয়া ঠিক আছে না? এটা ধরা খেয়ে গেলেন এনামুল ভাই, জি দেখেন। ভাইয়া, আমাদের ডেভেলপমেন্টের কাজ ভাই এরকম, মানে কখন এই রান ভাই, যাবো। আচ্ছা ভাইয়া, আমি সলিউশন দেন। এইটা দাঁড়া, সার্ভিসেসটা হচ্ছে, এটা পেজের জন্য, এটা স্পেসটা হচ্ছে যে পেজের জন্য কাজ করবে। আচ্ছা, পোস্টের জলের কথা। জন্য এটা আমাকে একটু করতে হবে। পোস্টের যে ফাংশনটা, এটা আমি দেখাবো পরে, এটা আমি শেয়ার করবো, আমি ডকে এটা দিয়ে দেবো। আচ্ছা, মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে যদি আমরা কোনো ফাংশনের মাধ্যমে যদি এটা যদি করতে চাই, তাহলে পরে এখানে আমরা আমাদের একটা ফাংশন লিখতে হবে, আর ফাংশনের নেম আর এই নেমটা কিন্তু সেম মিল থাকতে হবে।
এইখানে হচ্ছে যে পেজের যে ইউআরএলটা স্ল্যাকটা পেজের স্ল্যাকটা এখানে দেব, আর হচ্ছে যে এইখানে যে যেখানে রিডাইরেক্ট করতে চাই সেখানের সেখানকার ইউআরএলটা দেব। যদি আমি হোম পেজের যদি রিডাইরেক্ট যদি যে করতে ভাই চাই, শোনেন জি সার্ভিসেস টা নিয়ে ওখানে অন্য কোন পেজ আছে দেখি, একটা পেজ নেন, নিয়ে ওই পেজটা দেন, মানে সার্ভিসেস না দিয়ে, এখানে তাহলে ওটা ভালো হবে। না আপনি ইয়ে যান, পেজে যান, এই যে প্রাইভেসি পেজ বা কন্টাক্ট পেজ নেন, কন্টাক্ট পেজের ইউআরএলটা ইয়ে নেন, কন্ট্যাক্টটা অলরেডি স্ল্যাকটা নেন। আপনার ই করা আছে। আচ্ছা আমি প্রাইভেসিটা নেই, হ্যাঁ প্রাইভেসিটা নেন। প্রাইভেসিটা পাবলিশ করে। আচ্ছা এখানে স্ল্যাকটা নেই। হোম ইউআরএল ওটা এমনিতেই থাকবে, কিন্তু যে কোনোটাতে আপনি যে ইউআরএল চিনা দেবেন সেটাতে যাবে এই। জি এক্স্যাক্টলি। আচ্ছা এইখানে হচ্ছে আপনার এই যে পেজের যে ইউআরএলটা, পেজের ইউআরএলটা এখানে দেব স্ল্যাকটা, আর এইখানে দেব হচ্ছে যে পেজে আমরা রিডাইরেক্ট করব, আর এইখানে থাকবে হচ্ছে যে স্ট্যাটাস কোডটা। জনি ভাই আমি একটা দিছি ব্লগে, এটা দেখেন তো, ট্রাই করো ব্লগেরটা হওয়ার কথা। ইয়ে ইয়ে ভাই না ভাই, না এটা চ্যাট বক্সে, ও আচ্ছা ওটা না। হুম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা কাজ করবে। পোস্টের জন্য হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেলটা হচ্ছে পোস্টের জন্য। আচ্ছা এখন আমরা যদি কোনো পোস্টকে যদি রিডাইরেক্ট করতে চাই তাহলে পরে আমাদের এইখানে ইস পেজের পরিবর্তে এখানে থাকতে হবে হচ্ছে যে ইস পোস্ট। আচ্ছা এইটা আচ্ছা এরপর ওটা দেখাইছেন, মানে যেটা আপনি ফাংশন ইয়ে করলেন একটা পেজে দেখাইছেন সেটা জি ভাইয়া অ্যাবাউটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটা পেজেরটা কাজ করতেছে, এটা তো সিঙ্গেলের, এটা তো কাজ করার কথা। হ্যাঁ করবেন। হ্যাঁ এটা হচ্ছে আমরা যদি কোনো পেজকে যদি রিডাইরেক্ট করতে চাই তাহলে স্পেস, আর যদি কোনো পোস্টকে যদি রিডাইরেক্ট করতে চাই তাহলে ইজ সিঙ্গেল। ঠিক আছে, আর এরপরে হচ্ছে যে যে পেজটাকে আমরা রিডাইরেক্ট করব সে পেজের ইউআরএলটা এখানে দেব, স্ল্যাকটা দেব শুধু ইয়েটা বাদ দিয়ে, মেইন যে ইউআরএলটা বাদ দিয়ে শুধু স্ল্যাকটা দেব, আর এইখানে হচ্ছে যে যে পেজে আমরা রিডাইরেক্ট করতে যাচ্ছি, যেখানে আমরা রিডাইরেক্ট করতে যাচ্ছি, আর এইখানে হচ্ছে আপনার স্ট্যাটাস কোড, এখানে হচ্ছে যে স্ল্যাকটা দেব, আর ইজ হোম হোম ইউআরএল মানে হচ্ছে যে আমার এই যে মেইন যে ইউআরএলটা, আর এর ভিতরে শুধু কোটেশনের ভিতরে দেব হচ্ছে যে স্ল্যাকটা। আচ্ছা নেক্সট আমরা চলে যাই, এরপরে আছে হচ্ছে ও আচ্ছা যেটা চাইল্ড থিমের যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন আমরা এই ফাংশনটা এখানে লিখলাম, লেখার পরে এখন যদি আমরা যদি কোনো প্রিমিয়াম থিম যদি ইনস্টল যদি করি, এখন ডেভেলপার যদি এই ফাংশনে যদি কাজ করে, এই ফাংশন ফাইলটা যদি আপডেট নেয়, আমরা যখন থিমটাকে আপডেট করব তখন কিন্তু আমাদের এই কোডটা থাকবে না যদি এই ফাইলে যদি কাজ করে। এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা চাইল্ড থিম ইনস্টল করব, ফার্স্ট একটা চাইল্ড থিম আমরা ক্রিয়েট করব। চাইল্ড থিম ক্রিয়েট করার জন্য যাব হচ্ছে যে একটা প্লাগইন ইনস্টল করব। সরি, অ্যাড নিউ। আচ্ছা
আচ্ছা, এখানে দেখেন চাইল্ড থিম কনফিগারেটর নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করব। অ্যাক্টিভ করব। এরপরে আমরা যাব হচ্ছে টুলসে, টুলস থেকে চাইল্ড থিম। আচ্ছা, দেখেন আমাদের যে থিমটা অ্যাক্টিভ থাকবে সেটা এখানে দেখাবে। যদি আমরা অন্য কোনো থিমের জন্য যদি চাইল্ড থিম যদি ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে এই যে ড্রপ ডাউন আছে, এখানে দেখতে পাবো। আমরা অ্যাসটাতে আমরা এই চাইল্ড থিমটা ক্রিয়েট করব, অ্যানালাইজ, এরপরে নিচে স্ক্রল করে ক্রিয়েট নিউ চাইল্ড থিম। দেখেন চাইল্ড থিমটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, থিমে যাব, যাওয়ার পরে আমরা চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করব। আচ্ছা, চাইল্ড থিমটা কিভাবে কাজ করে? চাইল্ড থিমটা কাজ করা হচ্ছে আমরা মানে সার্ভারের থেকে যখন এটা আসে, মানে প্রথমে কি করে সার্ভার হচ্ছে আপনার এই চাইল্ড থিমের যে কোডগুলো আছে, এই কোডগুলোকে ফার্স্টে রিড করে। রিড করার পরে যদি কোনো কোড যদি চাইল্ড থিমে যদি না পায়, তাহলে পুরো মেইন ফোল্ডার থেকে সে ফাইলগুলো নেয়, রিড করে। তার মানে সেম ফাইল, একই ফাইল আমার যদি প্যারেন্টস ফোল্ডারেও প্যারেন্টস থিমেও আছে, চাইল্ড থিমেও আছে, সেক্ষেত্রে ও করবে কি, ফার্স্ট হচ্ছে চাইল্ড থিমটা রিড করবে। রিড করার পরে যতটুকু পাইছে ততটুকু একটা আউটপুট দেখাবে। এরপরে হচ্ছে কি যে প্যারেন্টস ফোল্ডার থেকে যে কোডগুলো পাবে ওই কোডের আউটপুটটা দেখাবে। আচ্ছা, এখন আমরা যদি এডিটরে যদি যাই, যাওয়ার পরে দেখেন এখানে দুইটা ফাইল আছে, সিএসএস আর ফাংশন। ফাংশনে দেখেন এখানে কোনো ফাংশন না, শুধু একটা ফাংশন উপরে থাকে, এই ফাংশনটা। এই ফাংশনে যে এইখানে আমরা হচ্ছে যে এই এর নিচে থেকে আমরা হচ্ছে যে এখান থেকে আমরা আমাদের ফাংশনগুলো লিখতে পারি। তো আমরা যে ফাংশনটা এখানে লিখছিলাম প্যারেন্টস থিমে, আচ্ছা এখানে নিচে স্ক্রল করব। আচ্ছা, পিএসপি লেখার জন্য অনেকেই আপনার ব্যবহার করে, বিভিন্ন প্লাগইন গুলো আছে। ওই প্লাগইন গুলো এখন আর লাগবে না। যদি আমাদের চাইল্ড থিম যদি ইনস্টল যদি করা থাকে, আমরা চাইল্ড থিমেই আমরা যে কোনো ফাংশন আমরা লিখতে পারবো। আচ্ছা, আমরা এই কোডটা লিখছি, এই কোডটা আমরা এখন কাট করে সেভ দিলাম। আচ্ছা, এটা ফাংশন। আচ্ছা, এটা এখন আপডেট করে দেব। আচ্ছা, এডিট সাকসেসফুল। আচ্ছা, এরপরে যাব হচ্ছে, আচ্ছা রিডাইরেক্টের ব্যাপারটা আমাদের কমপ্লিট। এখন যাব হচ্ছে যে চেঞ্জ 4042 4010 কন। আচ্ছা, মানে হচ্ছে 404 পেজ। আমরা যদি একটা পেজে যদি যাই, এখানে একটা পেজ আমরা ডিলিট করছিলাম, সরি। আমরা এখানে সার্ভিস পেজটাকে আমরা ডিলিট করছিলাম, দেখেন এই সার্ভিস পেজটা এখন নেই। সার্ভিসেস, ও আচ্ছা, একটা সার্ভিস পেজ আছে, আমরা এখান থেকে একটা পেজ ডিলিট করি।
আচ্ছা, এটাও রিডাইরেক্ট করা আছে, সবগুলো পেজে রিডাইরেক্ট করা আছে। এখন হচ্ছে যে সাপোজ আমি যে কোনো একটা ফেক একটা ইউআরএল নিই, দিয়ে আমি কাজ করি। সেটা হচ্ছে সাপোজ মনে করেন যে কোনো একটা পেজ আমার ছিল, সেই পেজটাকে আমি রিডাইরেক্ট করছি, এখন গুগলে এটা ইন্ডেক্স অবস্থায় আছে। এখন কোনো ইউজার যদি পেজটাতে যদি ক্লিক করে ভিজিট করতে যায়, তাহলে পরে দেখাবে 404 এরর, মানে পেজটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে যে গুগলের এটাকে আমরা স্ট্যাটাস কোডটাকে আমরা চেঞ্জ করে দিয়ে 4010 করতে পারি। 4010 মানে হচ্ছে যে পেজটাকে আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই ডিলেটটা এটা স্ট্যাটাস কোডটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, কয়েকটা ভাবে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে যে ফাংশনের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে যে স্ট্যাটাস কোডটা আমরা হচ্ছে যে 404 যে পেজটা আছে, এই পেজে আমরা একটা কোড লিখে, একটা ফাংশন লিখে এটাকে আমরা হচ্ছে কি যে স্ট্যাটাস কোডটা চেঞ্জ করতে পারি। আরো কয়েকটা ভাবে করা যায়, যেমন হচ্ছে যে এইচটিএক্সএস এর মাধ্যমে করা যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে 404 পেজের মাধ্যমে আমরা কাজটা করতে পারি। আচ্ছা, এখানে ফার্স্টে দেখা হচ্ছে যে আপনার আচ্ছা 404 এর এই কোডটার মাধ্যমে ফার্স্টে দেখেন, এই যে কোডটা 2 নম্বরটা। এখন এইখানে আমাদের কি করতে হবে, 404 পেজটাকে এডিট করতে হবে ডাইরেক্টলি। এখন আমরা এখানে যাব, যাওয়ার পরে যদি আমরা অ্যাপিয়ারেন্সে যদি যাই, দেখেন এখন কিন্তু আমরা দুইটা ভাবে 404 পেজটা এডিট করতে পারি। একটা হচ্ছে যে ফাইল ম্যানেজারের মাধ্যমে, আর একটা হচ্ছে যে থিম এডিটরের মাধ্যমে। থিম এডিটরে যদি যাই, এখানে যদি আমরা যদি এখানে চাইল্ড থিমে কিন্তু আমাদের দুইটা ফাইল আছে, অনলি স্টাইল আছে আর ফাংশন আছে। তো এই ক্ষেত্রে করব কি, আমরা চেঞ্জ করে আমরা ফার্স্টে দেখব 404 পেজটা। এই যে 404 পেজ, দেখেন আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে আমরা প্যারেন্টস থিমে আমরা কোনো কাজ করব না। যদি প্যারেন্টস থিমে যদি কাজ করি, পরবর্তীতে আপডেটে আমাদের কিন্তু এইটা আমরা আর পাবো না। আচ্ছা, এই কারণে আমরা কি করব, এই ফাইলটাকে আমরা চাইল্ড থিমে নিয়ে আসবো। এই ফাইলটাকে চাইল্ড থিমে নিয়ে আসার জন্য কি করতে হবে, আমরা যাব হচ্ছে টুলসে, চাইল্ড থিম। আচ্ছা, চাইল্ড থিমে যাওয়ার পরে এখানে যাব হচ্ছে ফাইলে যাওয়ার পরে এখানে আমরা খুঁজবো হচ্ছে 404। দেখেন এইখানে যে ফার্স্টে 404 আছে, এই 404টাকে চেক করব। চেক করার পরে এখানে হচ্ছে যে কপি টু চাইল্ড থিম। এখন আমরা যদি এডিটরে যদি যাই, যাওয়ার পরে এখানে 404 এ যাব, যাওয়ার পরে এটা এখানে লিখবো হচ্ছে এখানে। আচ্ছা, দেখেন এইখানে হচ্ছে যে পিএসপি এর ভিতর, পিএসপি এটা হচ্ছে যে পিএসপি শুরু, এই কোডটা হচ্ছে পিএসপি শুরু, এটা হচ্ছে যে পিএসপি এর শেষ। এর ভিতরে পিএসপি থাকে, পিএসপি বাদে অন্য কোনো কোড থাকে না। আচ্ছা, যদি পিএসপি যদি থাকে এবং শেষ যদি না হয়, তাহলে পরে আমরা আবার নতুন করে পিএসপি লিখলে পরে একটা এরর আসবে। তো আমরা যেটা করবো, এই পিএসপি এর পরে আমরা হচ্ছে যে শুধু এই কোডটা দিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা একটা পেজ কে যদি ডিলিট করি, ওটা একটু চাইল্ড বাদে ওই থিমে দেখান তো, অ্যাক্টিভ থিমে, এক্সট্রাতে, মেইনটাতে। মেইনটাতে। আচ্ছা তাড়াতাড়ি টাইম আপ হয়ে যাবে। ভাই, ফাইল কিন্তু একই। হ্যাঁ, কিন্তু ওটাতে দেখেন, এটা কমপ্লেক্স মনে করবে। আচ্ছা, এখানে আমরা যাব হচ্ছে যে আমাদের মেইন যে থিম আছে, থিমে যাব। যাওয়ার পরে এখানে 404, এই যে 404, এইখানে যাওয়ার পরে আমরা এখান থেকে এই কোডটুকু কপি করব।
আচ্ছা, এইখানে আমি একটা করি, সেটা হচ্ছে চেক করার জন্য হচ্ছে স্ট্যাটাস কোড চেক করার জন্য একটা ওয়েবসাইটের ইউআরএল দিছে। এটাতে যায়, যাওয়ার পরে এইখান থেকে একটা পোস্ট ডিলিট করি। এই পোস্টটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে এখানে স্ট্যাটাস কোড হচ্ছে 404। আচ্ছা, এখন আমি যদি চাইল্ড থিমে যদি এই কোডটাকে যদি বসাই, এবং এই পেজ ইউআরএলটা যদি আবার নিয়ে এখানে যদি চেক করি, আচ্ছা আবার স্ট্যাটাস চেক স্ট্যাটাস, আচ্ছা টাইম শেষ হয়ে গেলে রেকর্ড অফ করবেন, পজ করবেন, করার পর আবার লিঙ্ক দিয়ে রেকর্ড শুরু। ঠিক আছে। টাইম শেষ হয়ে গেলে। ভাই একবার ক্যাশটা ক্লিয়ার করেন। আচ্ছা, এটা হচ্ছে আমি নতুন করে আবার করে ইউআরএলটা নিয়ে এখন যদি আমরা চেক করে এটা ইনকগনিটো মোডে, তাহলে এটা কাজ করা নাই। স্ট্যাটাস কোডটা হচ্ছে আচ্ছা, কোডটা হচ্ছে ডাব্লিউপি গেট হেডার, না গেট হেডার, হেডারের পরে স্ট্যাটাস হেডার, এই যে কোডটা, এই কোডটা দেব, দেওয়ার পরে এইখানে হচ্ছে যে আপনার চেক করব। রেকর্ডিং অন করছেন? হ্যাঁ হ্যাঁ, রাহুল ভাই? রেকর্ডিং অন করছি। এখানে সমস্যাটা হচ্ছে যে ক্যাশিং সমস্যা। ব্যাপারটা কিন্তু সেমই, কিন্তু এখানে আবার 404 স্ট্যাটাস কোডটা দেখাচ্ছে না, মানে 4010টা। এখানে আমরা কাজ করতেছি প্যারেন্টস থিমে, চাইল্ড থিম এটা নাই। ভাই এখানে কি এমন কোনো বিষয় আছে যে সাইড থিমটা অ্যাক্টিভ থাকবে, মেইন থিমটা ইমেজ ঠিক থাকবে? না 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 না, ওইটা না। এটা হয় কি, আপনার একটু সময় নিতে পারে, সার্ভার একটু সময় নিতে পারে, ওই হচ্ছে যে ক্যাশের সমস্যা থাকতে পারে। মানে অনেক সময় হয় কি, আপনার এই স্ট্যাটাস কোডগুলো সার্ভারের থেকেও, সার্ভারও কিছু বিষয় ক্যাশ করে, আবার এটা ব্রাউজারও ক্যাশ করতে পারে। আবার এরকমও হতে পারে কিছু সময় হচ্ছে যে সময় নাই এটা স্ট্যাটাস কোডটা চেঞ্জ হতে।
এটা করে লাভ নাই। একটা অন্যায় রেকর্ডটা অন করতেছে, মানে ওটা আমি একটু চেক করতেছিলাম। আচ্ছা, ড্রাফটের এই যে এইটা সম্ভবত এই করলাম। আচ্ছা, পেজ আর একটা ডিলেট করিস বা এই পেজটা যদি দেখি এবং এই পেজটাকে ডিলিট করে দিলাম। স্ট্যাটাস কোডটা যদি চেক করি, জি ভাইয়া এই যে এখন আসছে, এখন ঠিক আছে। দেখেন এই স্ট্যাটাস কোডটা এইখানে হচ্ছে, এখানে থিম ফাইলে হেডারের পরে, হেডারের আগেও আমি এটা কাজ করছে, হেডারের পরে দিলাম এটাও কাজ করছে, ঠিক আছে। মানে এটা এটা আমি আসলে এখন ইস্যুটা কেন হচ্ছে এটা আমার একটু দেখতে হবে। এটা কি সার্ভারের একটু সময় নিচ্ছে, নাকি এটা একটু সময় নেয়, নাকি এটা ক্যাশিং এর কোনো সমস্যা ছিল। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই স্ট্যাটাস কোডটা চেঞ্জ করার জন্য এইখানে স্ট্যাটাস হেডার, এই যে এই লাইনটা হচ্ছে কি যে গেট হেডারের পরে এই লাইনটা দেব। দেওয়ার পরে আমরা এইখানে যে ইউআরএলটা দিছি, এখানে আমি যে ইউআরএলটা রাখছি দেখেন, http status.io, এখানে আমরা ইউআরএলটা চেক করব, স্ট্যাটাস কোডটা চেক করব। যদি কোনো আমাদের পেজ যদি ডিলেট থাকে তো এখানে দেখতে পাবো যে হচ্ছে যে এটা 4010 দেখাচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা আরো ভাই একটা এখানে দুইটা কোশ্চেন করি আপনার। হ্যাঁ হ্যাঁ শিওর। একটা হলো যে মনে করেন যে আপনি দেখাচ্ছেন হলো একটা পেজকে ধরে, তাই না? তো আমার ওয়েবসাইটের ভিতরে মাল্টিপল পেজ কিন্তু ডিলিট হতে পারে। আচ্ছা, এই তো কোডটা সেক্ষেত্রে কি কিভাবে, এই রুলস? এই কোডটা কিভাবে কাজ করবে, একটা হচ্ছে যে আপনার সিঙ্গেল একটা পেজকে আপনি 4010 করতে যাচ্ছেন, মানে ওটা হচ্ছে যে স্ট্যাটাস কোডটাকে চেঞ্জ করে আপনি পার্মানেন্ট ডিলেটের কোডটা দিতে যাচ্ছেন 4010। আচ্ছা, এই কোডটা আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কি যে আমাদের সাইটে যতগুলো পেজ 404 থাকবে সবগুলো পেজ রিডাইরেক্ট, এটা হচ্ছে স্ট্যাটাস কোডটা চেঞ্জ হয়ে 4010 হয়ে যাবে। তার মানে গুগলের কাছে এটা একটা সিগন্যাল যাবে যে আমাদের পেজটা আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছি, এটা তুমি ইন্ডেক্স থেকে সরায় দাও। মানে এটা একটা পেজ গেল। আর যখন একটা পেজের শেষের এক্সটেনশনকে ধরে করব, যেমন ডট এইচটিএমএল বা এসটিএন, তখন কোনো কিছু করা যাবে না? ডট, মানে এইচটিএমএল বা ডট যে এসটিএম। কোনো ইউআরএল যদি আপনার যদি থাকে, সাপোজ এখানে যে কোনো ইউআরএল এ যদি আপনার 404 পেজ, মানে এই পেজটাই আর দেখাবে না। এই পেজের আমাদের স্ট্যাটাস কোডটা কি, এই পেজের স্ট্যাটাস কোড হচ্ছে যে 404, তাই না? এখন আমাদের 404 এর যে পেজটা, ওই পেজের স্ট্যাটাস কোডটাই আমরা চেঞ্জ করে দিয়েছি। দেখেন এখানে আপনার যে ইউআরএলটা আপনার সাইটে নাই, ওই ইউআরএলটা যদি আপনি এখানে যদি দেন, আমরা নরমালি কি ইউআরএলটা যদি আমরা যদি করে ভিজিট করতে যাই, তাহলে পরে আমাদের 404 দেখাবে না। এই 404 পেজটা কোনটা, এই 404 পেজটা হচ্ছে আমাদের এই পেজটা, এই যে 404.php, এই পেজটাই কিন্তু দেখাচ্ছে। এখন এটাকে আমি কি করলাম, এটাকে হচ্ছে যে 404 এর যে স্ট্যাটাস কোডটা চেঞ্জ করে 4010 দিয়ে দিলাম। তার মানে গুগল একটা সিগন্যাল পাবে যে এই পেজটা হচ্ছে যে পার্মানেন্টলি ডিলিট করা হয়েছে, কারণ স্ট্যাটাস কোডটা আমরা চেঞ্জ করে দিছি। আচ্ছা, এখন এইখানে আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে আপনার ইউজারকে আমরা এটা বলার জন্য কি করতে পারি, ইউজারকে বলার জন্য আমরা এইচটিএমএল এর যে কোডটা আছে এটাকে আমরা একটু এডিট করতে পারি। এখানে যে নিচে দিয়ে দিয়েছে 410 পেজ রিমুভ, মানে এই পেজটাকে আমরা রিমুভ করে ফেলছি, মানে পার্মানেন্টলি ডিলিট করে ফেলছি। এখন বর্তমান কি আছে, এর এইচটিএমএলটা আছে হচ্ছে, এই পেজটা পাওয়া যাচ্ছে না, এরকম কিছু একটা আছে, মানে এরকম কিছু একটা থাকে নরমালি 404 পেজে, কিন্তু এটা আমরা একটু চেঞ্জ। যে এটাই তো থাকে। হ্যাঁ, এইটাই থাকে। আপনার হচ্ছে যে এটা আমরা ইউজারকে আরো একটু আমরা ক্লিয়ার ভাবে বলতে পারি, সেটা হচ্ছে যদি আমরা এইচটিএমএলটা কোডটা মানে হচ্ছে যে আমাদের যে এটা চেঞ্জ করে দিয়ে যে পেজটা আমরা ডিলিট করে দিছি,
বা এই পেজটা রিমুভ করা হয়েছে। ভাই এইখানে ভাই আরো দুইটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে হলো আমার একটা পেজ হলো ডিলিট হয়ে গেছে, কিন্তু সেটা আমি আমার অজান্তে করছি, কিন্তু আমার এটা দরকার ছিল। কিন্তু আরেকটা বিষয় যে আমাদের পেজ আমাদের প্রয়োজন অনুযায়ী ডিলিট করছি, আচ্ছা সেটাকে এখানে আমি হলো তো 404 দেখলাম, মানে টেনে দিলাম গুগলকে, যাতে এটা বুঝে যে আমার এটা আর এক্সিস্টিং নাই, এটা আমার দরকার নেই, তুমি গুগল ইন্ডেক্স থেকে এটা সরাই নাও। আচ্ছা হ্যাঁ কিন্তু এক্স্যাক্টলি। আমার এইখানে 404 পেজটা যেটা আছে সেটা হলো যে দুইটা মানে অপশনে কাজ করবে। একটা হচ্ছে হলো আমাকে দেখাবে, আমাকে একটা দেখাবে, ইউজারকে দেখাবে, আমি যেন সাইটের ওনার হিসেবে দেখতে পারি যে আমার এই পোস্টটা 404 এ আছে, কিন্তু মানে ইয়াকে দেখাবে, গুগলকে দেখাবে যে এটা টেনে গেছে, যেন হ্যাঁ আমি একটা অ্যাকশনে দেখতে পারি যে আমার এটা কি হচ্ছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা 404 পেজটা কিভাবে কিভাবে কাজ করে আর 4010টা কিভাবে কাজ করে। 4010 মানে হচ্ছে যে গুগলকে আমি বলে দিচ্ছি যে আমার এই পেজটাকে সম্পূর্ণ তুমি তোমার ইয়া থেকে তোমার যে আহ, তুমি তোমার স্টোর থেকে সম্পূর্ণ সরায় দাও, এই পেজটা আমার আর নাই, এই পেজটা আমি পার্মানেন্টলি এটা ডিলিট করে ফেলছি। আর 404 মানে হচ্ছে কি যে এই পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই পেজের যে এসইও ভ্যালুটা কিন্তু কিছুদিন কিন্তু থাকে, কতদিন থাকে সেটা আমি জানি না, এটা হাফিজুর ভাই আছেন উনি ভালো বলতে পারবেন। আর 4010 মানে হচ্ছে কি যে এটা আমি ডিলিট করে দিয়েছি, এটা ইয়ে থেকে গুগল এর ইয়ে মানে মেমোরি থেকে সম্পূর্ণ এটা হচ্ছে সরায় দেবে। তো এখন আমরা হচ্ছে কি যে 40 যে পেজগুলো আপনার র্যাঙ্ক করে আছে অলরেডি এবং কি অনেক ভালো একটা এসইও ভ্যালু আছে, তো সেই ক্ষেত্রে আপনার 4010 না করাটা ভালো। কিন্তু লোকাল এসইওর ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি, লোকাল এসইওতে আসলে ওই পরিমাণ আপনার ভিজিটরও থাকে না, ওই পরিমাণ এসইও ভ্যালুও থাকে না বলতে কি যে দেখা যাচ্ছে অনেক বেশি ভিজিটর নাই, বা এই ক্ষেত্রে আমরা টেন করতে পারি, পার্মানেন্টলি টেন করতে পারি। না, এখন আপনার এই ভাই আছে বিষয়টা দেখার পরে আমার একটা বিষয় খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে আমাদের কখনো দেখা যায় যে কোনো সাইট আমাদের হ্যাকও হইতে পারে, সেটা হচ্ছিল আনওয়ান্টেড প্লাগইনের মাধ্যমে হ্যাক হইতে পারে বা যে কোনো হইতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে শোনেন, অনেকগুলো আমার কথা ইউআরএল শোনেন। আসে। এই যে এই ভাই, ভাইয়া আছে। এই কে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, জি জি কে? জি ভাইয়া আছে। মাহবুব ভাই? জি ভাই, শুনতে পাচ্তেছি। ও, তাহলে দুইজন। মাহবুব ভাই, ওখানেও মাহবুব ভাই আছে, কিন্তু ওখানে মাহাবুল আর আপনি মাহবুব। আপনি চুপ করেন। জি ভাইয়া আচ্ছা, প্রশ্নগুলো করেন, মন্ডল কি বলি। ভাই আছে। এই দাঁড়ান, জি এটা মেইনলি যেগুলা ব্যাকলিংস দেখা যায় যে আমরা ম্যানুয়াল রিমুভ টিমুভ করে দিই, ঝামেলা আছে, ইভেন হ্যাক ট্যাক, এটাও একটা ব্যাপার আছে। আর এটা আমি কেন ওখানে ইমপ্রেশন পাবে যেগুলো আমার ডিলিট হয়ে গেছে, এটা আমার গুগলের কাছ থেকে তাড়াতাড়ি মেমোরি লস করার জন্য আমরা 4010 আমি রিকমেন্ড করি, বুঝতে পারছেন? আর পৃথিবীর সবাই 404 রিকমেন্ড করে, আমি ওটা করি না, যার কারণে আমি আপনাদের 4010 দেখালাম। জি মাহবুল ভাই, বুঝছেন আমার কথা? জি ভাই, বুঝছি, ক্লিয়ার। ঠিক আছে, আমি মাহবুব ভাইয়ের সাথে কথা বলতেছি, আপনার রাস্তায় কথা বলেন আর দেখেন। ঠিক ঠিক আছে ভাইয়া। এখন এরপরে হচ্ছে আচ্ছা এইটা আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা ফাংশনের মাধ্যমে করতে পারি। এটা হচ্ছে যে আমরা কি করলাম, htxs এই কোডটাকে আমরা হচ্ছে কি যে ডাইরেক্ট কি করছি, 404 যে পেজ আছে, পিএসপি ফাইল আছে, ফাইলটাতে আমরা এই কোডটা এডিট করছি ডাইরেক্টলি। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ফাংশনের মাধ্যমে করতে পারি। এই ফাংশনটা কিন্তু এক্সিকিউট হবে হচ্ছে এই যে গেট টেমপ্লেট ডাইরেক্টরি 404.php। আমরা যদি এই ফাংশনটা যদি ফাংশনারে যদি লিখি, আমরা ডাইরেক্ট 404 পিএসপির ফাইলে যে কোডটা লিখছি সেম কাজটাই করবে। ও কি করবে, এই কোডটাকে সে হচ্ছে কি যে এক্সিকিউট করবে হচ্ছে এই ফাইলের টপে। আচ্ছা আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাংশনটা কপি করলাম, এইখানে হচ্ছে আমাদের যে কোডটা লিখছিলাম কোডটাকে ডিলিট করলাম, ডিলিট করার পরে সেভ করলাম, সেভ করার পরে এখানে আবার স্ট্যাটাস কোডটা দেখি চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা এইটা এখন দেখেন 404। এখন আমরা যদি এই ফাংশনটা যদি লিখি, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে আমার চাইল্ড থিমের যে ফাংশন আছে ফাংশনে গেলাম, এইখানে হচ্ছে নতুন একটা ফাংশন লিখতেছি, এখানে ফার্স্ট আমি একটা কমেন্ট করব 404 টু 4010।
এখানে এটা কি বলছে, ইস 404 যদি হয় স্ট্যাটাস কোড হয় 4010 নো ক্যাশ, মানে হচ্ছে যে এটা ক্যাশ করা করবে না। আর ইনক্লুড হচ্ছে যে এটা ইনক্লুড করবে টেমপ্লেট ডাইরেক্টরি 404.php ফাইলটাতে। আচ্ছা এখন যদি আমরা যাই, আবার একটু সময় নিচ্ছে মনে হয়, সম্ভবত একটু সময় নেবে, অথবা ক্যাশ করে রাখছে নাকি তো দেখি ভালো করে। ভাইয়া প্রসেস ঠিক থাকলে আপনি এই যে মুভ অন করবেন। এই যে মানে এটা ক্যাশ করে রাখে, ক্যাশ করছিল হ্যাঁ এই কারণে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এটা 404 কে 4010 এ কনভার্ট করা বা চেঞ্জ করা, এটা কমপ্লিট হলো। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো সিঙ্গেল পেজকে যদি 404 থেকে 4010 করতে চান, সেই ক্ষেত্রে এইচটিএক্সএস এর মাধ্যমে করা যায়। এইচটিএক্সএস এর এটা হচ্ছে সিম্পলি এটা দেবেন, ওল্ড পোস্ট আউট পোস্ট। আচ্ছা এখানে আমরা যাব, আবার ফাইল ম্যানেজারে গেলাম। আচ্ছা এইচটিএক্সএস, দেখেন এখানে হচ্ছে যে গন গন মানে 4010, আর হচ্ছে যে ইউআরএল কোনটা, ইউআরএলটা দিয়ে দেবো। যে পেজটা আমরা 4010 করতে যাচ্ছি ওই 40 পেজের ইউআরএলটা আমরা দিয়ে দেবো, যেটা আমাদের ডিলেট হয়ে গেছে, মানে ডিলেট করছি, ওটা 4010 দেখাচ্ছে। ব্যাস জাস্ট সেভ দেবো, এইটা 4010 দেখাবে। আমাদের যদি ওই কোডটা গ্লোবাল, মানে ওই কোডের কাজটা হচ্ছে কি যে গ্লোবালে করতেছে, যত 404 আছে সবগুলো 4010 এ কনভার্ট করতেছে। আর এটা হচ্ছে যে সিঙ্গেল কোনো পেজকে যদি আমরা 4010 এ যদি কনভার্ট করতে চাই, একটা পেজ এরকম যদি আরো যদি করতে চাই, সেম কোডটা দেব, নতুন করে ইউআরএল দেব। সাপোজ এটা যদি আর একটা ইউআরএল যদি করতে চাই, এখানে আর একটা ইউআরএল দেব। আচ্ছা এরপরে আছে হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েট উইথ ইউজড অ্যান্ড র্যাঙ্গলার। আচ্ছা তার আগে দেখা হচ্ছে যে রোবট টিএক্সটি, রোবট টিএক্সটি ইউআরএলটা থাকে হচ্ছে স্ল্যাশ রোবট ডট টিএক্সটি ডাব্লিউপি। এখন দেখেন রোবট টিএক্সটির কাজটা কি, রোবট টিএক্সটির কাজটা হচ্ছে এখানে ইউজার এজেন্ট, মানে হচ্ছে যে আমাদের গুগলের মানে সার্চ ইঞ্জিনের যে বটগুলো আছে, যে বটগুলো ক্রল করে, এই বটগুলোকে আমি পারমিশন দেবো কিনা আমার সাইটটা কল করার জন্য। ইউজার এজেন্ট মানে হচ্ছে যে বটগুলোকে আমি কি বলতেছি, এখানে হচ্ছে যে স্টার মানে হচ্ছে যে কোডিং এর ভাষায় স্টার মানে হচ্ছে যে গ্লোবাল, মানে সবকিছু, মানে সবকিছুর পারমিশনটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আর এখানে হচ্ছে যে মূলত তিনটা কোড থাকে, একটা হচ্ছে যে অ্যালাউ ডিসঅ্যালাউ। অ্যালাউ মানে হচ্ছে যে আমি ওর পারমিশনটা দিচ্ছি, ডিসঅ্যালাউ মানে হচ্ছে যে ওর আমি পারমিশনটা দিচ্ছি না। মানে হচ্ছে ডিসঅ্যালাউ মানে হচ্ছে এটা প্রাইভেট করতেছি, এটা শুধু আমি দেখতে পারবো, এটা সার্চ ইঞ্জিন বা এটা আমি পাবলিক করবো না। আর অ্যালাউ মানে হচ্ছে যে এটা আমি পাবলিক করতেছি, এটা সবার জন্য বা ক্রল করতে পারবে। আচ্ছা আর একটা আছে হচ্ছে যে আপনার অ্যালাউ ডিসঅ্যালাউ আর সাইট ম্যাপ। সাইট ম্যাপটা হচ্ছে যে গুগলকে আমি মানে সার্চ ইঞ্জিনকে মেনশন করে দিচ্ছি, এটা হচ্ছে যে আমার সাইট ম্যাপ। আচ্ছা সাইট ম্যাপটা হচ্ছে যে সবার লাস্টে থাকতে হবে। এইটা দেখবেন যে যদি কোনো ইয়েতে যদি সাইট ম্যাপটা যদি না থাকে, তাহলে তার মানে হচ্ছে যে সেই রোবট টিএক্সটিটা কমপ্লিট না। আচ্ছা এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা বলে এখানে ডিসঅ্যালাউ করে দিচ্ছে হচ্ছে কি যে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি ইনক্লুড ফোল্ডারের ভিতর হচ্ছে যে আপনার এটা দরকার, মানে এটা এই ডাব্লিউপি অ্যাডমিন এবং ডাব্লিউপি ইনক্লুড। অ্যাডমিনটা হচ্ছে যে আমরা এই যে ড্যাশবোর্ডে যেগুলো দেখি সবগুলো হচ্ছে কি যে ডাব্লিউপি অ্যাডমিন ফোল্ডার থেকে আসে। আর ইনক্লুড মানে হচ্ছে কি যে আমাদের ওয়ার্ডপ্রেসে ওর নিজস্ব যত ফাংশন টাংশন যত যা কিছু আছে সবকিছু হচ্ছে ডাব্লিউপি ইনক্লুডের ভিতর থাকে। আচ্ছা
ওদের ফাংশন, নিজস্ব ফাংশন গুলো। তো ডাব্লিউপি ইনক্লুডও আমাদের দরকার। এটা আসলে ইয়ে ব্লক না করলে পরেও এমনিতে এইখানে ইন্ডেক্স করার মতন তেমন কোনো পেজ নাই, ঠিক আছে। তারপর এটা আমরা করব, ডিসঅ্যালাউ করব। এরপরে আছে যে ক্যাশ, যদি আমরা কোনো ক্যাশিং প্লাগইন যদি ব্যবহার করি, ক্যাশ থেকে যদি কোনো ফাইল যদি ইন্ডেক্স যদি করে ফেলে, সেক্ষেত্রে আমরা ক্যাশটাকেও ডিসঅ্যালাউ করব। তারপরে হচ্ছে যে ট্র্যাক ব্যাক, এটা আগে একটা ছিল। আর এক্সএমএল, আরপিসি, এইটার মাধ্যমে হচ্ছে কি যে রিমোট যদি কোনো অ্যাপ্লিকেশন যদি আমাদের সাইটের সাথে ইন্টিগ্রেট করে, যদি সাপোজ হচ্ছে কি যে রিমোট কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে যে আমাদের ওয়েবসাইটে পোস্ট করা যায় না, এইগুলো মানে হচ্ছে কি যে এর সাথে একটা রিলেশন করে। এইটা অনেক সময় হয় কি আপনার ডিডোস অ্যাটাক বা হচ্ছে যে এরকম বেশ কিছু আপনার হচ্ছে কি যে হ্যাকিং এর সমস্যা হতে পারে। মানে এই ফাইলটার মাধ্যমে হচ্ছে রিকোয়েস্ট পাঠায়, রিমোট রিকোয়েস্ট আর কি। আচ্ছা, আর এটা হচ্ছে কি যে আপনার সার্চ, মানে আমরা যদি কোনো কিছু লিখে যদি সার্চ করি, সাপোজ এইখানে দেখেন, এটা লিখে যদি সাপোজ সার্চ করলাম, এখানে যে ইউআরএলটা আসছে এইটাই স্ল্যাশ আপনার কোশ্চেন মার্ক এস ইকুয়াল, এটা হচ্ছে কি যে সার্চের পরে আমি যে টার্মসটা দিয়ে সার্চ করছি সেটা হচ্ছে কি যে এই পরে দেখায়, এইটা থাকে সার্চ দিলে পরে ওয়ার্ডপ্রেসে। তা আমি যত সার্চের যে ইউআরএল গুলো আছে সবগুলো ব্লক করার জন্য হচ্ছে যে এটা। আর এটা হচ্ছে কি যে আপনার পেজিনেশনের জন্য। সাপোজ যদি আমরা যদি পেজিনেশনে যদি যাই, এইখানে এটা ইনামল ডিজিটালে চলে আসছে। আচ্ছা, এইখানে কই গেল? আচ্ছা, আমরা কি ব্লকটা ডিলিট করে দিছিলাম? আচ্ছা, আমি একটু ব্লকটা ওপেন করি। সরি, এইখানে হচ্ছে পেজে গেলাম, পেজে যাওয়ার পরে আচ্ছা এইখানে হচ্ছে রিস্টোর, রিস্টোর করার পরে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে একটা পেজ যদি আমরা ডিলিট করে দিই, এখানে যদি ট্রাস্টে যদি থাকে তাহলে পরে এটা কিভাবে রিস্টোর করব। এই যে এখন ড্রাফটে চলে আসছে, ড্রাফটে আসার পরে এখান থেকে কুইক এডিট থেকে আমরা এটা পাবলিশ করে দিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে যে এই পেজটাকে সম্ভবত রিডাইরেক্টও করা আছে, তো রিডাইরেক্টটা উঠানোর জন্য আমরা এখানে রিডাইরেক্টে যাই। এটা পেজ জেনারেশনটা একটু দেখতে হবে। ব্লকটা এটা হচ্ছে সিম্পলে সিলেক্ট করলাম অথবা এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি ব্লক পেজটাতে যদি যাই, হ্যাঁ ব্লকগুলো ব্লক হয়ে, ও এটা ডিলিট করার পরে এখান থেকে হচ্ছে কি যে এই যে সেটিংসটা আছে, সেটিংসটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে যে ব্লক পেজের এটা দেখায় দিতে হবে, এটা হচ্ছে যে আমার ব্লক পেজ। এটা দেখানোর মানে হচ্ছে যে আমার সমস্ত ব্লগ হচ্ছে যে এই পেজে শো করবে। তো এখন হয়ে গেল। আচ্ছা, এই যে শো করছে, ক্যাশ ধরে রাখছিল। এখন দেখেন আমি যদি সেকেন্ড পেজে যদি যাই, এখানে ব্লগস পেজ, তারপর হচ্ছে কি যে পেজ নেম কত নম্বর পেজে আছে, যদি 3 নম্বরে যদি পেজ যদি থাকতো 3 লিখলে পরে এখানে হচ্ছে যে 3 নম্বর পেজটা দেখাতো। ইউআরএলটা হয় হচ্ছে যে ব্লগ, তারপর হচ্ছে যে স্ল্যাশ পেজ। এইখানে এইটাকে এই কোডের অর্থ হচ্ছে যে আমার যে পেজিনেশনটা আছে সেই পেজিনেশনটাকে এটা ব্লক করার জন্য। আর একটা হচ্ছে কি যে এটাও সেমই, অলমোস্ট সেম। এটা যদি আপনার এই যে পার্মালিঙ্ক যদি চেঞ্জ যদি থাকে, অন্য টাইপের যদি পার্মালিঙ্ক যদি এখানে যদি যাই সেটিংস, পার্মালিঙ্কের তো অনেক রকম টাইপ থাকে, ঠিক আছে। এখানে যদি এই যে পার্মালিঙ্ক যদি যে এই টাইপের যদি পার্মালিঙ্ক যদি থাকে, তাহলে পরে যে এই কোডটা তখন কাজ করবে আর কি। মানে দুই ভাবেই আপনার হচ্ছে পেজ জেনারেশন, যত টাইপের পেজ জেনারেশন আছে এই পেজ জেনারেশনটা ব্লক করার জন্য। আর যখনই আমরা একটা ডোমেইন ইনস্টল করি বা হচ্ছে কি যে একটা সার্ভারে আমরা দেখি যে কনফিগ সিজিআই এই বিন, এইটা অনেক সময় হয় কি, এটা আমরা কেন ডিসঅ্যালাউ করব, অনেক সময় হয় কি এটার একটা ইনডেক্স করে ফেলে গুগল, ঠিক আছে। একদিন এক ভাই আমাকে এরকম একটা করছিল যে ভাই এই পেজটা আমি তো আমার সাইটে তো নাই, তো এটা তো ইনডেক্স, এইটা ইনডেক্স দেখাচ্ছে কেন। আমি বললাম কি যে ভাই সার্ভারে এরকম একটা আছে এখানে কনফিগ, এটা আমার সাইটে নাই, অনেক সাইটে থাকতে পারে। তো এই কারণে হচ্ছে যে এই ফাইলটা এই ফোল্ডারটা ডিলিট করে না, ও ফোল্ডারটা ওই রকমই রেখে দেয়, কিন্তু ফোল্ডারটা অনেক সময় পায় আর কি, ইউআরএল লিঙ্কটা পেয়ে যায় গুগল।
আর এটা হচ্ছে যে কমেন্টের জন্য অথরটা ডিসঅ্যালাউ করব, কারণ হচ্ছে যে এটা যাতে আমাদের ওই যে ক্যানোনিক্যাল ইস্যু যাতে না হয়। আর এরপর আছে হচ্ছে যে অ্যাজাক্সটা কেন এনামুল ভাই, জি এনামুল ভাই, এই যে অথরের বিষয়ে একটা কথা বলি। জি জি তো এসইও এক্সপার্ট হিসেবে মানে একদম সাইটে তো অথর থাকবে, এবং অথরের হলো মানে মানে ডিসক্রিপশন থেকেই কিন্তু ইয়া করে যে এই অথর কি কাজ করে এবং সে কি রিলেটেড পোস্ট করতেছে, এটা কিন্তু একটা গুণ পায়। হুম হুম। তো আমরা যদি অথরকেই যদি ডিজেলাও করি, সেক্ষেত্রে কিন্তু মানে গুগলের কাছে কিন্তু অথরের ইনফরমেশনটা যাচ্ছে না, মানে অথরের প্রোফাইলে কি হ্যাঁ, আছে বা ইয়ে ভাই কোন। আপনি ঠিক কথা বলছেন, অথর থাকা তো ভালো। কারণ অথর আমরা ব্লগ যে লেখে, নর্মালি রাইটার যে হুম হুম। পপুলার রাইটার তার নাম আমরা ব্যবহার করি, তাহলে গুগল সিনক্রোনাইজ করতে পারে সে মানে এক্সপার্ট হলে। এটার আবার ইয়ে আছে, এক্সপার্ট রাইটার কিনা, এটার একটা ব্যাপার আছে, এটা হুম, আবার বেনিফিটও আছে, বুঝতে আচ্ছা পারছেন? যেমন অথরিটি কে করে? মাহবুব ভাই যদি এমনিতে কন্টেন্ট লাগে, ওগুলো ভুয়া কন্টেন্ট হলেও বুঝবে যে হুম, না এটা ভালো কন্টেন্ট, কারণ মাহবুব জি। ভাইকে চেনে রাইটার হিসাবে। জি ভাইয়া বুঝতে পারছি। এখন সেজন্য হচ্ছে তো অথরটা ভাই ব্লক করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে অথরের ক্ষেত্রে অথরের এটা তো হচ্ছে কি যে আপনার সেম থাকে না, এটা ক্যানোনিক্যাল কোনো ইস্যুর ভিতরে পড়তে পারে না। অথর তো ভাই কখনো সেম হয় না, ওইখানে বিভিন্ন নামে হয়। ইয়ে ভাই আপনি যান ওখানে, কন্টিনিউ করেন, বুঝছেন? আচ্ছা ওটা অথর আচ্ছা আচ্ছা ঠিক আছে, অথর ওইভাবে অথর কন্ট্রোল করেন, আমি কথা আচ্ছা বলতেছি। অথরটা বাদ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে অ্যালাউ অ্যাজাক্স হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের এই যে ডাব্লিউপি অ্যাডমিন ফোল্ডারে যে অ্যাজাক্স যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা হচ্ছে যে অ্যালাউ করব, কারণ এটা ফ্রন্টেন্ডের অনেক অ্যাজাক্স রিলেটেড যত কাজ আছে এই ফাইলটার মাধ্যমে করে। এটা লাগবে, এটা অ্যালাউ করতে হবে সবসময় ওয়ার্ডপ্রেসে আমরা যখনই কাজ করি। আর হচ্ছে যে এই কোডটা আপনার সাইট ম্যাপের আমাদের সাইট ম্যাপের যে ইউআরএলটা এখানে দিয়ে দেবো, এটাই। আচ্ছা, এই কোডটাকে আমরা কিভাবে করব, এডিট করব। এখন যদি যাই, আচ্ছা র্যাঙ্ক ম্যাথ আছে এখানে। আচ্ছা এইখানে দেখেন এই যে কোডটাকে, আচ্ছা এখানে একটু হচ্ছে, ভাই এসটিএসএস। সরি সরি, এই যে জাস্ট হচ্ছে এই কোডটা দিয়ে দেবো। আচ্ছা এখানে হচ্ছে যে সাইট ম্যাপের জন্য আমার এটা থাকতে হবে। ও এটা তো ভাই সেলেম ম্যাপটাই আমি দিচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে যে আপনার ইয়েতে যাব, জেনারেল সেটিংস, এডিট রোবট টিএক্সটিতে এই ফাইলটা দিয়ে সেভ দিয়ে দেবো। ব্যাস। এখানে কি আমার ইয়েটা আছে। আচ্ছা র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করা থাকলে পরে, এটা আমার সাইটে ইনস্টল করার নাই এটা। আচ্ছা এটা হচ্ছে কি যে এখানে দিয়ে দেবো, এটা তো করতে পারবেন। আর আমি আমার সাইটে হচ্ছে যে আপনার এটা ইনস্টল করি, ইওস প্লাগইনটা ইনস্টল করি। ভাই রোবট টিএক্স এডিট করা না গেলে তখন কি করা দরকার? কোনটা? রোবট টিএক্স এডিট করা যায় না, এটা কি হোস্টিং এর সাথে কোনো রিলেটেড? হ্যাঁ হোস্টিং এর সাথে রিলেটেড, এটা রাইট পারমিশনটা নাই। আচ্ছা, এটা কি কথা বলেছে, এটার সাথে কথা বলে দেন ইয়া নিতে হবে? হ্যাঁ ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, সার্ভার অ্যাক্সেসটা লাগবে, এটা নরমালি ডেভেলপার এটা করতে পারবে। আর যদি আপনি প্রশ্ন যদি ভাই এটা একটু তো পরে, ফাইল ম্যানেজার দিয়েও করতে পারবেন। প্রশ্নটা একটু পরে করেন, রেকর্ড হচ্ছে তো।
এখানে ইউজ টেস্টের জন্য আমরা যাব হচ্ছে যে টুলসে, টুলস থেকে হচ্ছে এইখানে ফাইল এডিট ফাইল এডিটর হয়ে নেবে, ফাইল এডিটর। আচ্ছা এই যে ক্রিয়েট রোবট টিএক্সটি, এটা কি আসলো? আচ্ছা এখানে এই পুরো কোডটা আমি ডিলিট করে দেব, না এখানে আবার এটা রাখি, এখানে জাস্ট এই কোডটা নিলাম, নেওয়ার পরে এটা এখানে পেস্ট করব, আর এই যে ইউজারের এজেন্টের উপর থেকে যেটা আছে পুরোটা ডিলিট করে দেব। সেভ এন্ড সেভ। আচ্ছা এটা তো গেল রোবট টিএক্সটির ব্যাপারটা। এরপরে আছে হচ্ছে সাইট ম্যাপ। আচ্ছা আমরা হচ্ছে এটা ক্রিয়েট করার পরে, আমরা হচ্ছে যে প্লাগইনটা ইনস্টল করার পরে সাইট ম্যাপটা অটোমেটিকলি আমাদের সাইট ম্যাপটা জেনারেট হয়ে যায়। আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা সাইট ম্যাপ থাকে। এনামুল ভাই এইখানে সাইট ম্যাপ যে ইউজের জন্য হয়ে যায় সেটা তো ঠিক আছে, কিন্তু এইখানে আনওয়ান্টেড কিছু হয়ে যায়, মানে আমরা যেটা দরকার নেই সেরকম কিছু পেজ আসি যায়, এগুলো ব্লক করাগুলো একটু দেখান। আচ্ছা এগুলো ব্লক করার জন্য আমাদের যেমন যদি আমরা ব্লক করতে চাই, এই যে যে পেজ আছে, অ্যাডভান্স থেকে দেখেন। এটা হচ্ছে যে আমাদের সাইট ম্যাপ, পোস্ট সাইট ম্যাপ, পেজ সাইট ম্যাপ, ক্যাটাগরি, অথর সাইট ম্যাপ। আচ্ছা এখন যদি আমরা, আচ্ছা সাপোজ এখানে হচ্ছে আমরা যদি মেটাডাটা আচ্ছা প্রথম থেকে আসি, সেটা হচ্ছে যে হোম পেজ, তারপরে হচ্ছে পোস্ট, এলিমেন্ট, সার্চ রেজাল্ট। এখানে হচ্ছে যে আমরা সাপোজ ব্লক করতে যাচ্ছে হচ্ছে যে অথর এইচটিএমএল কি সাইট ম্যাপ। ভাই এইখানে কি আপনার ট্যাগ নাই? ট্যাগ নাই, ট্যাগটা আনওয়ান্টেড, এইটা একটু দেখান। ট্যাগ হয়তো বা দেওয়া নেই, এই কারণে আসলে। না না ট্যাগটা নাই। আর অথর তো ভাই রাখতেই হবে, অথর না যেহেতু সাপোজ আমাদের এটা আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছে হচ্ছে যে যেমন হচ্ছে যে অথরটা যদি ব্লক করতে চাই, এইখানে অথরটাকে আমি হচ্ছে যে ডিঅ্যাক্টিভ করে দিলাম, ডিজেবল করলাম, দেখেন এখানে অথরটা নেই। এরকম যেটা আপনার ব্লক করা দরকার, ডিজেবল করা দরকার, সেটা আমরা যাওয়ার পর হচ্ছে যে জাস্ট এটা ইনেবল বা ডিজেবল করব। যেমন এখানে যদি ট্যাগ যদি থাকে, আমার ব্লগ পোস্টে যদি ট্যাগ থাকতো তাহলে ট্যাগটা এখানে দেখাতো, বা যদি ক্যাটাগরি থাকতো ক্যাটাগরিটা দেখাতো। এই ক্ষেত্রে ক্যাটাগরিটা যদি আমরা যদি ডিজেবল যদি করতে চাই, ডিজেবল করে দেবো। এই যে ক্যাটাগরিটা নেই, এই যে অথরটা চলে আসছে। আচ্ছা এইটা হচ্ছে আপনার, আপনাদের ভাই কি এখানে আছে? ভাই কি শুনতেছে? এখন আমরা যে ক্যাটাগরি পেজটা, মানে এটা আমরা এসএ পারপাসে বলতেছি যে আমাদের তো ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি থাকে, সেক্ষেত্রে আমাদের তো ক্যাটাগরি গুলো কি আমরা রাখবো, এটা আমাদের বেস্ট প্র্যাকটিস হবে কিনা, মানে এটাকে অপটিমাইজ করবো কিনা আমাদের সার্ভিস মানে বিজনেসের ক্যাটাগরি গুলো যে আমরা ক্রিয়েট করি, সেটা একটু ভাইয়ের কাছ থেকে জানবো। এই আমি শুনতেছি, শোনেন, ওগুলা ক্যাটাগরি দরকার নেই, এইরকম করে করেন। আর এটা ভাই রেকর্ড হচ্ছে তো, আপাতত উনি করে শেষ করে এটা দেবেন। মেসি করতেছেন আপনারা, এমনি তখন দেখাবেন, শেষের দিকে প্রশ্ন করবেন, সেগুলো আবার দেখাবেন। ক্লাস হচ্ছে না প্লিজ। নইলে এটা কোশ্চেন এন্ড আনসারটা ওনারা বুঝতে পারবেন না। যারা বিগিনার এখান থেকে ওখানে দৌড়াতে আবার পজ করবে, সারাদিন শুধু সাপোর্টই দিতে হবে এই ভিডিওটাতে, বুঝতে পারছেন? আচ্ছা এইখানে আমাদের সবগুলো পার্টি অলমোস্ট কমপ্লিট, এখন শুধু বাকি আছে স্পিড অপটিমাইজেশন। এখানে রিডাইরেক্ট কমপ্লিট, তারপরে হচ্ছে যে 404 টু 4010 কমপ্লিট, তারপরে সাইট ম্যাপ, রোবট টিএক্সটি। আচ্ছা এখন দেখাবো হচ্ছে স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজেশন স্পিড অপটিমাইজেশন শেষটা, লাস্ট ওয়ান।
জি। আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা, এটা আমি সবগুলো ক্লোজ করে দিলাম। অপটিমাইজেশনটা মাহবুব ভাই লাগবে, পরে আমি আমার দিয়ে দিব। আচ্ছা, এখানে ফার্স্টে আমি ইটা দেখি। আচ্ছা, মাহবুব ভাই বলতে এটাকে মানে কোন মাহবুব ভাই ভাইয়া? আমি মাহবুব ভাইয়ের সাথে রাইটার সেশন করতেছি, রাইটার। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি, ওনাদের কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদের মাউথ স্পিকারটা মিউট করে রাখছে, আর ওনার সাথে আমি কথা বলতেছি, বুঝছেন? মাঝে মাঝে অন করে দিয়ে ওনাকেও শোনাচ্ছি, আপনারাও শোনাচ্ছি, বুঝতে পারছেন আমার আচ্ছা কথা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে যে কন্টেন্ট নিয়ে আপনার লাফালাফি করতেছেন, এগুলোর তো কোনো কিছু রাখতে হবে। আচ্ছা ভাই, এখানে দেখেন, এখানে হচ্ছে যে স্পিড তো ঠিকই আছে, শুধু মোবাইলের সমস্যা আছে। এই যে লার্জ কন্টেন্ট পেইনফুল পেইন্ট আর হচ্ছে যে ফাস্ট কন্টেন্ট পেইন্ট, এই দুইটা হোম পেজের একটু সমস্যা আছে, ডেস্কটপে ঠিকই আছে। এটা কি অপটিমাইজ করব? আচ্ছা, এখানে দেখি, এখানে হচ্ছে ইটা আছে, লার্জ কন্টেন্টের কি সমস্যা আছে, 9 সেকেন্ড নিচ্ছে এটা। এটা হচ্ছে যে বড় একটা ইমেজ আছে, ইমেজের সাইজটা একটু দেখি, সোর্স। আচ্ছা ভাই, তো ওএফপিও তো কনভার্ট করছে। এখানে ইমেজটা হচ্ছে 66 কেবি। আচ্ছা ভাইয়া, হচ্ছে যে আপনার স্পিড অপটিমাইজেশনের জন্য ভালো একটা দরকার। আপনার হচ্ছে যে যে সাইটটা মোটামুটি 60 নিচে আছে বা কিছু ঝামেলা আছে, এরকম একটা সাইট নিয়ে দেখালে পরে এখান থেকে আসলে একটা কিছু করা যায়, জানা যায়। ভাই এই লার্জেস্ট কন্ট্রিবিউশন পেইন্টে একটু দেখান, মানে এইটার উপরেই দেখালে অনেকটা উপকার হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফাইল, আমাদের যে ইগুলো আছে, ইমেজগুলো আছে, ইমেজগুলো কম্প্রেস করতে হবে। ইমেজগুলো কম্প্রেস করার জন্য আপনার কয়টা পদ্ধতি আছে, এর ভিতর হচ্ছে এটা প্লাগইন দিয়ে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি করার জন্য হচ্ছে আপনার আচ্ছা, ফার্স্টে ম্যানুয়ালিটা একটু দেখাই। যেমন এই ইমেজটা যদি ডাউনলোড করি, এখানে আমরা ডাইরেক্ট কনভার্টও করতে পারি। আমরা কোন ফাইল ইয়েতে কনভার্ট করব দেখেন, এটা হচ্ছে যে 50% কনভার্ট করে ফেলছে। এটা 66 সম্ভবত ছিল, এখন 33 কেবি হয়েছে। এই ফাইলটা যদি এখন ডাউনলোড করে যদি আপলোড যদি করি, তাহলে পরে এটা তো ম্যানুয়ালি হলো, এটা কোনো প্লাগইন লাগলো না। আর একটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু লার্জ কন্টেন্ট যে পেইনফুলের ব্যাপারটা আছে। ভাই, আমি আপনার সাইটটা একটু এডিট করে, হ্যাঁ, ইমেজটা চেঞ্জ করে। সেলিম ভাই, আরে করেন, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, করেন। এইখানে মূল বিষয়টাই হচ্ছে আপনার এই যে ইমেজটা দেখেন, এখানে ইমেজ টাইম আছে হচ্ছে 9 সেকেন্ড। এখানে টোটাল কত না, 9 সেকেন্ড হচ্ছে যে সময় নিচ্ছে।
আমার নেট স্লো নাকি সার্ভার এত ঘুমায় না। ভাই এলিমেন্টারটা একটু সময়েই নেই। এত সময় তো নেওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, আর একটা ব্যাপার দেখেন, এখানে হচ্ছে যে ইয়ের একটা মানে ডিজাইনের একটু সমস্যা আছে। ডিজাইনের সমস্যা হচ্ছে যে এই ম্যাচটার কিন্তু এত বড় হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু দরকার ছিল না, শুধু এতটুক নিলে পরে হতো। তারপর আছে নিচে যে অনেক বড় একটা স্পেস রাখছে, এই স্পেসটা দরকার ছিল না। এটা মাঝখানে ইমেজটা হলে পরে এইখানে কিন্তু উপরে অনেক বড় একটা স্পেস কিন্তু বাদ দিয়ে দিয়েছে, এত খানিক জায়গা কিন্তু নেওয়ার দরকার ছিল না। আর একটা বিষয় হচ্ছে যে আপনার ফার্স্ট পেইন্ট মানে ফার্স্ট পেইন্টের যে ব্যাপারটা আছে, কোনটা যেন এটা করলাম, এই যে এখানে ফার্স্ট কন্টেন্ট পেইন্ট বলতে হচ্ছে কি যে আমার যখন সাইটটা লোড হচ্ছে, এই স্ক্রিনে যে কন্টেন্টটুকু আমার দেখা যাচ্ছে, এই কন্টেন্টটুকু কত ফাস্ট লোড হচ্ছে, এইখানে অপটিমাইজ করাটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এইখানে আমি অথচ আমাদের দেখেন যখন আমরা একটা সাইট ডেভেলপ করি বা ডিজাইন করি, এইখানে কিন্তু আমাদের সব থেকে বড় কন্টেন্টটা কিন্তু থাকে। সেটা ব্যানার, এই হিরো সেকশনের ব্যানার কি ইমেজটা হতে পারে বা একটা ভিডিও হতে পারে। আচ্ছা, এটা যদি সেভ দেই, কি আরো কমে গেছে নাকি? 10 সেকেন্ডে চলে আসছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে ইমেজ অপটিমাইজ কি, আমরা হচ্ছে কি যে সাইট অপটিমাইজেশনের জন্য আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে, এটা তো দেখতেছি আরো ইটা বেড়ে গেছে। আচ্ছা, একটা হচ্ছে আমরা একটা ইমেজ অপটিমাইজ করব। ফার্স্টে ইমেজ অপটিমাইজের জন্য একটা প্লাগইন ব্যবহার করব। এইখানে যদি যাই, প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এখানে ভাইকে কোনো প্লাগইন ব্যবহার করছে নাকি ইমেজ অপটিমাইজেশনের জন্য? www। আচ্ছা, আমাদের যত সাইটে যত ইমেজ আছে, এই ইমেজ গুলোকে আমরা ওয়েবপি তে কনভার্ট করব। কনভার্ট করার পরে আর যে ইমেজগুলো অলরেডি যে ইমেজগুলো আপলোড হবে, ওই ইমেজগুলো ওয়েবপি তে কনভার্ট করবে, এবং যেগুলো অলরেডি করা আছে, আপলোড করা আছে, ওই ইমেজগুলো ডাব্লুপি তে কনভার্ট করবে এবং অপটিমাইজ করবে, কম্প্রেস করবে আর কি। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে 320, এটা ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার এটা প্রিমিয়াম হলে পরে 5 গুণ করতে পারতো, যেহেতু আমাদের ফ্রি। এইখানে হচ্ছে মেটাডাটা। আচ্ছা, এটা হচ্ছে যে 1920, ঠিক আছে। আচ্ছা, লেজি লোডটা ব্যবহার করব কিনা, মানে আমাদের প্রত্যেকটা ইমেজ একসাথে মানে ধীরে ধীরে যে লোড হওয়ার যে ব্যাপারটা, যখন হচ্ছে কি যে আমরা একসাথে সবগুলো ইমেজ আমাদের লোড করবে না, যখন আমরা স্ক্রল করব, স্ক্রল করার সময় হচ্ছে যে ইমেজগুলো লোড হবে। আচ্ছা, আচ্ছা,
যেগুলো আছে এগুলো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে ভাই সব থেকে ভালো হতো এই সাইটে আসলে ইমেজ অপটিমাইজও করা আছে বলতে কি যে ডাব্লিউপি তে কনভার্ট করা আছে। এই যে ভাই এনামল ভাই, ওখানে অটো অপটিমাইজ আছে না, ওটা দিয়ে ইমেজ অপটিমাইজ করা যায়, ওই যে প্লাগইন, বুঝতে পারছেন? জি ওটা ভাই, আনইনস্টল করে দেন। ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা সেটিং যা আছে তাই, শুধু এখানে একটা কাজ করছে, সেটা হচ্ছে কি যে জেএস ওএফপি রিরাইট, এটাকে চেক করছি। আচ্ছা, এখানে ক্যাশিং, আচ্ছা এখন এটা দেখবো যে ওএফপি তে কনভার্ট করছে কিনা ইমেজগুলো। ভাই তো অলরেডি করে রাখছে, তো এই কারণে বোঝার উপায় নেই যে আমাদের প্লাগইন থেকে এইগুলো ওএফপি তে আসতেছে কিনা। আচ্ছা, এটা চেক করার যদি এখানে যদি নাও যদি দেখায়, আমাদের আরো বেশ কিছু ওয়ে আছে। নেটওয়ার্ক, এখানে যদি ইমেজ যদি সিলেক্ট করি, নেটওয়ার্ক থেকে যদি ইমেজে যদি যাই, আহ, রিলোড দেন। হ্যাঁ, এখন হচ্ছে যে এই যে টাইপটা কি, এই যেগুলো আসছে সেগুলো হচ্ছে আপনার এই যে ইমেজগুলোর হচ্ছে যে টাইপটা কি, ওএফপি, এই যে ওএফপি, এইগুলো হচ্ছে যে পিএনজি আছে। আচ্ছা, এখন যদি স্পিডটা যদি একটু যদি দেখি কতটুকু কাজ করছে। একটু বাড়ছে, ওই যে 55% হয়েছিল, এখন হচ্ছে যে 59। আচ্ছা, আর একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ক্যাশিং প্লাগইন ব্যবহার করব। আর এইখানে এই যে যদি আউটডেটের যদি থাকে, ব্যাকডেটের যদি কোনো প্লাগইন যদি থাকে, সেগুলো এই যে যেমন এই যে এই প্লাগইনটা কোনো দরকার নাই, কারণ ভাই অলরেডি সাইটটা ডিজাইন করে ফেলছে, তো এই প্লাগইনটা দরকার নাই। তো এটা শুধু শুধু ইনস্টল করে রাখা। যেমন এই যে ব্যাকআপের জন্য এই প্লাগইনটা, এটা আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখা যায়, পরবর্তীতে ভাই যখন দরকার হবে তখন এই প্লাগইনগুলো অ্যাক্টিভ করতে পারে। ডাব্লিউপি রিসেট এটারও দরকার নাই। আচ্ছা, এরকম অনেক প্লাগইনগুলো আছে যেগুলো হচ্ছে যে যদি দরকার না থাকে ওইগুলো ইনস্টল করে না করে রাখাটাই ভালো। ডাব্লিউপি কোড, যেমন হচ্ছে যে আমরা যে চাইল্ড থিমটা ব্যবহার করছি, ডাব্লিউপি কোড লাইটটা কিন্তু আর দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে লাইট স্পিড ক্যাশ দেখি ভাই কোন প্লাগইনটা ব্যবহার করছি। আচ্ছা, আমরা একটা ক্যাশিং প্লাগইন ব্যবহার করব।
লাইট স্পিড ক্যাশ, আচ্ছা এই লাইট স্পিড ক্যাশের প্লাগইনে অনেক সেটিংস আছে, অনেক কিছু করা যায়। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে নর্মালি আমরা প্রিসেটে যাব, এখানে অনেক বিষয় আছে, লাইট স্পিড ক্যাশে বহুত কিছু করা যায়। তা আমরা হচ্ছে কি যে এই যে রিকমেন্ড করছে এটাতে অ্যাডভান্সে আমরা প্রিসেটে অ্যাপ্লাই করে দিলে পরে এর যে সেটিংস গুলো আছে, এটা স্ট্যান্ডার্ড যে সেটিংস, এটা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর আমরা একটু স্পিড টেস্টটা দেখি। আচ্ছা স্ট্যান্ডার্ড, এখানে কোনটা যেন সি করলাম, প্রিসেট অ্যাডভান্সটা আমরা এই স্পিডের কাজ করার আগে সব থেকে ভালো হচ্ছে যে পুরো সাইটটাকে খুব ভালো মতন আগে করতে হবে, দেখতে হবে যে সাইটের আছে কিনা, মানে সাইটটা কেমন। কারণ হচ্ছে যে স্পিড অপটিমাইজেশন করার সময় আমাদের সাইটটা ভেঙে যেতে পারে। আচ্ছা এটা কাজ করে নাই, তার মানে কোনো ইমপ্রুভমেন্টই আসে নাই। আচ্ছা এইখানে মোটামুটি আমাদের সাইটে, এই সাইটটাতে দেখেন যত ই কিছু আছে সব কিছুর কিন্তু মোটামুটি অপটিমাইজ করা আছে। এখানে যদি ডিফারের কথা যদি দেখি, ডিফারের কথা বলছে, আচ্ছা ক্যাশ পেজ অপটিমাইজ, এখানে আছে এই যে এটাও ডিফার করা আছে। এখানে মেইনলি ধরছে দেখেন, এখানে হচ্ছে যে আপনি এই 9 সেকেন্ড, আর এটা হচ্ছে কি যে রেন্ডার ব্লকিং কি করতেছে, অটো এই প্লাগইনটা কি ইনস্টল করা আছে এখনো। ভাই অটো অপটিমাইজেশনের ক্যাশটা কিন্তু এখনো আছে ওই সেটিংটা। হ্যাঁ ওটার কাজটা এখনো আছে। এই যে এই প্লাগইনের যে ফাইল বা ক্যাশ, ওই ক্যাশটা এখনো আছে। এটা রিমুভ করার জন্য দেখি প্লাগইনটা হচ্ছে কি যে এখন তো প্লাগইনটা নাই, প্লাগইনটা আবার আমি ইনস্টল করে ওর ক্যাশটা ক্লিয়ার করে তারপরে ওটা হচ্ছে কি যে আমি ইনস্টল করব। দেখি এটাতে ওর ক্যাশটা যায় কিনা। আচ্ছা ওর যে ক্যাশ, সিএসএস ক্যাশ,
solution এখানে সমস্যাটা হচ্ছে অটো অপটিমাইজারের যে প্লাগইনের যে সিএসএস গুলো এখনো পাচ্ছে। এই যে ক্যাশ করে আছে, এইটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে মোবাইলের লেআউটটা নিয়ে আরেকটু কাজ করতে হবে। ভাই এইটা কি ওই যে প্লাগইন মানে ডাব্লিউসি ট্যাগ ম্যানেজার দিয়ে ওই ক্যাশের ফোল্ডার দিয়ে ওই প্লাগইন ইয়েটা ডিলিট করে দেওয়া যায় না, সিএসএসটা? কোনটা? ওই যে অটো অপটিমাইজেশনে। হ্যাঁ, কোন সিএসএসটা ডিলিট করার কথা বলতেছে? জি ডাইরেক্ট? জি, মানে এই সাইটের ভিতরে যে ফাইল ম্যানেজার দিয়ে ওই মানে ফাইল লোকেশনে যাওয়ার পরে। আচ্ছা, এইটা তো একটা ব্যাপার গেল। এটা হচ্ছে কি যে আপনার সার্ভার থেকেও ক্যাশ ডিলিট করা যায়। আর একটা হচ্ছে কি যে কিছু কিছু এই ক্যাশিং প্লাগইন গুলো আছে, এই প্লাগইন গুলো কিছু কিছু কোড জেনারেট করে, যে কোডগুলো আছে ওদের যদি মানে ডিলিটও যদি করে দেই তারপরে ওর কোড কিছু কিছু কোড থেকে যায়। এটা একটা সমস্যা। আচ্ছা, কি ব্যাপার? ডিলিট হয়েছে। এখন ভাই যেটা বললাম যে ফাইল থেকে এটা ডিলিট করতে। আচ্ছা, দেখি তো ডিলিট করার পর এখনো আছে কিনা। 2% বাড়ছে মোটামুটি। এখানে ভেন্ডার গুলো এই যে কোডটা এখনো আছে, কোডটা যদি দেখি এখানে আছে কি কন্টেন্ট ক্যাশ অটো অপটিমাইজার আছে। মিটিংটা ভাই 5 মিনিট আছে, 5 মিনিট। এই রামল ভাই তাড়াতাড়ি শেষ করেন। কিভাবে শেষ করবো ভাই? এই কারণ আছে যে স্পিড নিয়ে আমি আলাদা একটা করতে চাইছিলাম। সেটা আমি জানি, আপনি এর মধ্যে গেলেন কেন? ইনস্টল দেখাবেন, আমি ওটার জন্য আরেকটা সেশন রাখতাম যে ওটা তাহলে বাদ দেন ভাই। আমরা আগেই কথা বলছিলাম, আমরা কিন্তু প্রথমের দিকেই কথা বলছিলাম যে এটা আর আলাদা সেশন রাখা লাগবে, কারণ সব ওই যে হেডারের পোর্ট কি থাকে, ফুটার কোনো ঝামেলা থাকলে প্রত্যেকটা আইডেন্টিফাই করে করে করা। আর এগুলো টাইম লাগবে ভাইয়া, কারণ এই যে বিশেষ করে এটা স্পিডটা সময় লাগে আমার। এটা এটা আলাদা নেন ভাই, নয়তো মিলাতে পারবেন না। না, যেহেতু নিচে মিলা দিক রেকর্ড চলতেই থাকবে, আপনি আবার লিঙ্ক দিবেন। জি, প্রয়োজনে ভাই একটা ভালো হেভি সাইট দিলে পরে ওটা করে নিত। মানে এটা আপনার এইটা সময় ইনস্টল এটা অলরেডি একবার হচ্ছে কিছু কিছু প্লাগইন দিয়ে কাজ করা হয়েছে। টেস্ট সাইট হলে পরে শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু আমার কাজ করতেছে না এটা একটা স্টেপ করা যায়, ক্যালকুলেট ওই করা জন্য যায়। এইটা আর কি আমি একটা ম্যানুয়াল ওটার জন্য একটা সেশন রাখবো, আলাদা সেশন, বুঝছেন? আর একটা বিষয় হচ্ছে যে স্পিডের আপনার যেমন হচ্ছে যে ওই যে ক্যাশিং প্লাগইনটা আর আরেকটা আছে, এইটা ডিলিট হয়েছে। আর একটা বিষয় হচ্ছে কি যে যেমন এটা লেআউট নিয়ে কিন্তু এখন কাজ করতে হবে। স্পিড যে আমরা শুধু প্লাগইন দিয়ে 100% করা পসিবল না। যেমন এখানে দেখেন যে ডেস্কটপে কিন্তু ঠিক আছে, এখন মোবাইলে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাভয়েড, সেটা কি আনইউজ, এই যে মানে এটা যাচ্ছে না। এটা হচ্ছে কি যে 256 কেবি, এই ফাইলটা থেকে যাচ্ছে, প্লাস হচ্ছে যে এখানে সব থেকে লোডিং টাইম বেশি নেছে, সেটা হচ্ছে কি যে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড সময় নেছে, এতগুলো সেকেন্ড হচ্ছে কি যে আপনার যে সময়টা নেছে সেটা হচ্ছে কি যে এই ইমেজটা। ওটাই মেন ঝামেলা, এইটাই হচ্ছে এলসিপি যেটা। এক্স্যাক্টলি ভাই, এটা এখন কাজ করতে হবে। ইমেজটা আমার ছোট করতে হবে, নাই লেআউট টেনে কাজ করতে হবে। এই যে অনেক বড় হোয়াইট স্পেস আছে যে মোবাইলের, এটা নিয়ে আমার কাজ করতে হবে। তো ভাই যাক, আপনি সেশনটা শেষ করে দেন, কিন্তু কিভাবে শেষ করলেন? আপনি ফিনিশিং দিয়ে দেন যে এটা আর কি ওই যে দুটো প্লাগইনস দিয়ে ওই ভিতরে তো সেটিংস দেখাইছেন নাকি? জি ভাই, আর এটা এটা আলাদা একটা হচ্ছে সেশন হবে। হ্যাঁ, এটা আলাদা একটা সেশন হবে। আমরা দুইটা প্লাগইন ব্যবহার করব, একটা হচ্ছে কি যে লাইট স্পিড ক্যাশ যেটা ক্যাশিং এর জন্য, আর একটা হচ্ছে কি যে EWWW
একটা প্লাগইন ব্যবহার করব EWW প্লাগইনের যে এটা আমি একটু ওভারভিউটা নেই। এটা হচ্ছে ভাই একটা অনুরোধ রইলো যে ওই যে মানে যখন পেজ স্পিডের ক্লাসটা হবে তখন হলো যে ফার্স্ট কন্টেন্টফুল পেইন আর হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন আর একটা হচ্ছে এই যে সিএসএস নোট করে দেন ফাইলগুলা। মাহবুব ভাই, এটা নোট করে দেন, ওখানে একবার টেক্সট দিয়ে দেন, উনি স্পেশালি এগুলো দেখে আসবেন। যেগুলো যেগুলো নোট গ্রুপে দিয়ে দেন, জি বললে মনে থাকবেন। আপনি বুঝছেন আমার কথা? মেসেজ দেন। ভালো, এটা এলসিপিটা আমার অবশ্যই দেখতে হবে। জি এইখানে হচ্ছে যে এই সেটিংসটা যেরকম থাকে এরকমই। এইখানে হচ্ছে কি যে একটা ওই এইচটিএক্সএস একটা কোড রাইট করার জন্য একটা পারমিশন চাই, একটা বাটন আছে ওটাতে ক্লিক করলে পরে যেহেতু এখানে করা আছে পারমিশন ব্লগটা শুরু করেন। হ্যাঁ, আর হচ্ছে কি যে জাস্ট এখানে হচ্ছে কি যে জিএসটা আমি চেক করে দেবো, চেক করে সেভ করব। আর তারপর লাইট স্পিড ক্যাশের অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমি শুধু একটা প্রিসেট দেখতে চাইছিলাম যে স্পিডটা কেমন আপ হয়। এরপরে ম্যানুয়ালি মানে ওয়ান বাই ওয়ান আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিসকাস করতাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনের দিনে ভালো একটা সাইট নিয়ে আমরা স্পিড অপটিমাইজেশনের কমপ্লিটটা দেখবো। তো ভাইয়া আজকে তাহলে পরে শেষ রেকর্ডটা অফ করে দিচ্ছি।